এই ক্লাসে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 একটা সুন্দর কবিতা আর ক্যাজুয়ালিনা ট্রি লিখেছেন তরু দত্ত। সেই কবিতাটা আমরা আজকে টেক্সট অ্যানালিসিস করব এবং সেই টেক্সট আলোচনা করার পাশাপাশি কবি কি কি ফিগার অফ স্পিচ এখানে ইউজ করেছে, কবিতার টোন কি এবং কবিতার রাইম স্কিম কি, কবিতায় কি কি ইমেজারি আছে, তো সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো এবং তোমাদেরকে আমি আশ্বস্ত করছি, একদম কথা দিচ্ছি যে এই ক্লাসের পরে তোমাদের কারো কোনো ধরনের কোথা থেকেও কোনো রকমের হেল্প দরকার হবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, তো নামটা তোমরা দেখতেই পাচ্ছ, আবার ক্যাজুয়ালিনা ট্রি। আমি আবারও শুরু করার আগে বলে দিচ্ছি ক্লাসটা কিন্তু ভেরি স্পেশাল হতে চলেছে। খুব মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট খুব কিন্তু গুরুত্ব দিয়ে দেখবে, অ্যাটেন্টিভলি দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই জয়েন হবে। জয়েন হয়ে তোমাদের সেই প্রবলেমটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে তোমরা পারো। তো চলো ফার্স্ট কী বলছে আমরা দেখে নিই। তো আর প্রত্যেকটা আমি স্লাইডে বলবো ছবিটার সঙ্গে রিলেট করে কিন্তু আমাদের সমস্ত টেক্সটগুলো আমরা পড়বো এবং দেখবো। ক্লিয়ার? তো ছবিগুলো কিন্তু ভেরি ভেরি রেলেভেন্ট, বুঝতে পারছো? তো কী বলছে দেখো, বলছে আমরা টেক্সট শুরু করার আগে যেমনটা প্রত্যেকদিন আমি বলি যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কনটেক্সটটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার আরও বেশি ভালো হবে। ক্লিয়ার? তো সেই কারণে আমাদের এখানে কিন্তু একদম ফাঁকি দেওয়া চলবে না। তো ফার্স্ট কী বলছে দেখো, বলছে তরু দত্ত। ক্লিয়ার? তো ইনি একজন ফিমেল পোয়েট, বুঝতেই পারছো। তো ইনি যে সেঞ্চুরিতে লিখেছিলেন সেটা হচ্ছে 19th সেঞ্চুরি। তো তোমরা এই স্প্যানশনটা দেখলেই বুঝতে পারবে, লাইফ স্প্যানশন। তো 1856-তে উনি জন্মগ্রহণ করেছিলেন, 1877-এ মারা গেছিলেন। ক্লিয়ার? তো তরু দত্ত ওয়াজ আ পায়োনিয়ারিং ইন্ডিয়ান পোয়েট। মানে যেটা বলতে চেয়েছে যে পায়োনিয়ার মানে কি, পায়োনিয়ার মানে হচ্ছে উদ্যোক্তা বলতে পারি বা একদম প্রবর্তক বলতে পারি, প্রথমের দিককার কবি ছিলেন ভারতীয় কবিদের মধ্যে। হু ডায়েড, যিনি মারা গেছিলেন অ্যাট দ্য ইয়ং এজ অফ 21, মানে 21 বছর বয়সে তিনি মারা গেছিলেন। ক্লিয়ার? বুঝতেই পারছো, খুবই কম বয়সে কিন্তু তিনি মারা গেছিলেন। কিন্তু ডিসপাইট হার শর্ট লাইফ, তার এই ছোট্ট জীবন সত্ত্বেও শি মেড আ লাস্টিং ইম্প্যাক্ট, তিনি কিন্তু রেখে গেছিলেন, ছাপ রেখে গেছিলেন, একটা স্থায়ী একটা ইম্প্যাক্ট, প্রভাব অন ইন্ডিয়ান লিটারেচার, ভারতীয় সাহিত্যের ওপরে, ইন ইংলিশে, বুঝতে পেরেছ? তো শি ওয়াজ এডুকেটেড ইন ইউরোপ, তিনি ইউরোপে কিন্তু শিক্ষিত হয়েছিলেন। অ্যান্ড ব্রিং মানে আনা, ব্রট নিয়ে এসেছিলেন ওয়েস্টার্ন লিটারারি ইনফ্লুয়েন্স। তো পাশ্চাত্যের আমি বলবো যে লিটারারি সাহিত্যের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইনটু হার ওয়ার্ক, তার কাজের মধ্যে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। ক্লিয়ার? বলছে হোয়াইল স্টিল ডিপলি রুটেড, তিনি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, লিটারারি ইনফ্লুয়েন্স কিন্তু ভারতের সাহিত্যের মধ্যে তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু বলতে চেয়েছে স্টিল, তা সত্ত্বেও ডিপলি রুটেড, তার শিকড়গুলো, তার মূল বিষয়বস্তুগুলো কিন্তু একদম ছিল ইন ইন্ডিয়ান থিমস অ্যান্ড মেমোরিজ, তার যে স্মৃতি, তার যে থিম, বিষয়বস্তু কিন্তু পুরো জিনিসটাই কিন্তু ভারতীয় ছিল। ক্লিয়ার? বুঝতে নিশ্চয়ই পেরেছো। একদম শর্টে কিন্তু আমরা তার বিষয়ে জেনে ফেললাম। ওকে, এবার নেক্সট যদি আমরা চলে যাই, কি বলছে দেখো, এই কবিতার মধ্যে দিয়ে আমরা কি মানে তরু দত্ত কি বিষয়গুলো ফুটিয়ে তুলেছে, আমরা একদম 3-4 স্লাইডের মধ্যে দিয়ে বিষয়গুলো জেনে নেবো, তাহলে কিন্তু আমাদের ভালো হবে বোঝাটা। তো কি বলছে দেখো, এখানে পার্সোনাল, ব্যক্তিগত এবং ইমোশনাল মানে আবেগগত সিগনিফিকেন্স, তাৎপর্য কি দেখো। বলছে এই গাছগুলোকে কিন্তু আমরা বলবো যে ক্যাজুয়ালিনা ট্রি। ক্লিয়ার? বলছে দ্য পোয়েম সেন্টার্স, বলছে এই কবিতাটা কিন্তু ঘুরছে কি অ্যারাউন্ড আ ক্যাজুয়ালিনা ট্রি। ক্লিয়ার? তো একটা ক্যাজুয়ালিনা গাছ, সেই গাছকে কেন্দ্র করে পুরো কবিতাটা ঘুরছে। ইন দ্য পোয়েটস গার্ডেন, যে গাছটা ছিল কবির বাগানে। অ্যাট হার ফ্যামিলি হোম, তার যে পরিবারের যে পারিবারিক যে বাড়ি, ইন ক্যালকাটাতে, যাকে এখন নাও কলকাতা বলা হয়। ক্লিয়ার? বলছে দিস ট্রি ইজ নট জাস্ট এ পার্ট অফ নেচার, বলছে এই গাছটা কিন্তু শুধুমাত্র প্রকৃতির একটা অংশ তা নয়, ইট হোল্ডস ডিপ ইমোশনাল মিনিং, বলছে এই গাছটা কিন্তু কবির কাছে বা কবির জন্য একটা গভীর কিন্তু ইমোশনাল, আবেগপূর্ণ একটা অর্থ কিন্তু বয়ে নিয়ে যায় বা প্রকাশ করে কবির জন্য। ঠিক আছে? ফর দ্য পোয়েট, যেটা বললাম, বিকজ কারণ ইট ইজ লিঙ্কড, এটা সম্পর্কিত, যুক্ত টু হার হ্যাপি মেমোরিজ, তার যে আনন্দের, তার যে সুখের, তার যে মনোরম যে স্মৃতি, কোন স্মৃতি, উইথ হার সিবলিংস, তার যে ভাই এবং বোন, সেই বোনের সঙ্গে। ঠিক আছে? তার যে সম্পর্ক, সেই সম্পর্কটার একটা লিঙ্ক কিন্তু এই গাছটা বয়ে নিয়ে যায়। ঠিক আছে? সেই কারণে কিন্তু এটা অনেক বেশি ভেরি ভেরি স্পেশাল টু দ্য পোয়েট, বুঝতে পারছো? তো সেই কারণে সেই গাছটাকে নিয়েই কিন্তু কবি এই কবিতাটা লিখছেন, কারণ তার সঙ্গে অনেকটা ইমোশন জড়িয়ে আছে। তো এখান থেকে আমরা বলতে পারি এই গাছটা
কিন্তু একটা সিম্বল হিসেবে কাজ করছে। সিম্বল ফর কিসের সিম্বল? আমরা বলতে পারি যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, তার যে লাভ ফর সিবলিংস, তার যে ভাই বোনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা বা নস্টালজিয়া মানে গৃহ কাতুরতা, মানে পুরনো জিনিসকে আবার পুনরায় রিলিভ মানে পুনরায় কিন্তু বাঁচা, মানে অতীতকে পুনরায় ফিরে পাওয়ার যে ইচ্ছা সেটাকে আমরা নস্টালজিয়া বলি। তো এই সমস্ত জিনিসগুলোর একটা সিম্বল কিন্তু আমরা বলতে পারি এই গাছটা। ক্লিয়ার? তো মেমোরিজ বলতে পারি, রিমেম্ব্রেন্স বলতে পারি অফ দ্য পাস্ট, বা তার লাভ ফর দ্য সিবলিংস, তার ভাই বোনের, সেটা কিন্তু সিম্বলাইজ করছে এই গাছটা। ক্লিয়ার? আমরা সমস্ত জিনিস যখন পড়বো, প্রত্যেকটা ফিগার অফ স্পিচ আমি কবিতার মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে একদম পুরো ফুল ডিটেল একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা যখন পড়ে, আমি এই ক্লাসেই কিন্তু প্রত্যেকটা ফিগার অফ স্পিচ সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। কারণ টেক্সট পড়ার সময় আমি বিষয়গুলো সব ক্লারিফাই করে দেবো টেক্সটের লাইন ধরে ধরে, যাতে তোমাদের পরে আলাদাভাবে বিষয়গুলো মেনশন করলে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবার কি বলছে দেখো, বলছে স্পেশালি বিশেষ করে হার ব্রাদার আবজু, তার ভাইয়ের নাম ছিল কি? ভাইয়ের নাম ছিল আবজু। ক্লিয়ার? তো তার কথা কিন্তু গাছটা মনে করিয়ে দিচ্ছে। আর কি ছিল? তার যে বোন ছিল, সিস্টার, যার নাম ছিল ওরু বা আরু, যেভাবে বলবে। ক্লিয়ার? তো এই দুজন এবং কবি নিজে, ঠিক আছে, তরুদত্ত। ক্লিয়ার? তো বোথ অফ হুম ডাইড ইয়াং, তাহলে তার যে ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার হচ্ছে আবজু এবং সিস্টার ওরু, বোথ অফ হুম ডাইড ইয়াং, তারই মতো কিন্তু অনেক কম বয়সে মারা গেছিলেন। ক্লিয়ার? তো বুঝতে পেরেছো বিষয়টা? এবার নেক্সট, তাহলে এখান থেকে পার্সোনাল এবং ইমোশনাল, বুঝতে পারছো, ব্যক্তিগত এবং একটা আবেগের আর কি আমরা তাৎপর্য কিন্তু কবিতার মধ্যে দিয়ে আর কি পাচ্ছি। ওকে, নেক্সট যদি আমরা যাই, কি বলছো দেখে নাও। নেক্সট বলছে সিম্বল অফ মেমোরি অ্যান্ড ইমমর্টালিটি। তো এখানে এই যে কবিতাটা বললাম, এই যে কবিতাটা বিশেষ করে এই যে গাছটা, তো ফলো করো, এই যে গাছটা, এই গাছটা কিন্তু একটা সিম্বলাইজ করছে। কি সিম্বলাইজ করছে? বলছে মেমোরি, স্মৃতি অ্যান্ড ইমমর্টালিটিকে সিম্বল করছে। গাছটা মানে কবির যে মাথার মধ্যে তার ভাই বোন এবং তার যে শৈশবের চাইল্ডহুডের যে মেমোরি আছে, সেই মেমোরিটাকে কিন্তু ইমমর্টালাইজ করতে চাইছে এই কবিতার মধ্যে দিয়ে, এই গাছটার মধ্যে দিয়ে। বুঝতে পারছো? তাই আমরা বলতে পারি এই গাছটা কিন্তু সিম্বলাইজ করছে, গাছটা অ্যাজ এ সিম্বল কিন্তু কবি রিপ্রেজেন্ট করছে। কিসের সিম্বল? বলতে পারি একটা স্মৃতি, মেমোরি, বা একটা ইমমর্টালিটি, অমরণশীলতাকে রিপ্রেজেন্ট করছে, বা আমরা বলতে পারি রিমেমব্রেন্স। আচ্ছা, আমরা আগে পড়ে নিই, দেখো পড়লে বুঝতে পারবো। দ্য ট্রি, গাছটা, বিকামস এ সিম্বল, একটা সিম্বলে পরিণত হয়েছে। কিসের সিম্বল? অব রিমেমব্রেন্স, মানে স্মৃতির জন্য একটা সিম্বল। সমস্ত কিছুকে আমরা বলতে পারি একটা রিমেমব্রেন্সের সিম্বল হচ্ছে গাছটা। লাভ, কবির ভাই বোনের প্রতি যে ভালোবাসা ছিল, তার চাইল্ডহুডের যে তার যে লাইফ ছিল, সেই লাইফটার প্রতি তার যে ভালোবাসা, তার প্রতি তার একটা সিম্বল এই গাছটা তুলে ধরছে। অ্যান্ড গ্রিফ, তার যে দুঃখ। তাহলে গাছটা কিন্তু একদিকে যেমন ভালোবাসা তুলে ধরছে, তার স্মৃতি তুলে ধরছে, তার পাশাপাশি কিন্তু তার যে মনের দুঃখ, তাদেরকে হারানোর দুঃখ, সেই দুঃখটারও কিন্তু একটা সিম্বল হিসেবে কিন্তু আমরা প্রকাশ পাচ্ছি এই কবিতার মধ্যে দিয়ে। ক্লিয়ার? বা কবি প্রকাশ করেছেন। এবার কি বলছে দেখো, বলছে থ্রু ইট, মানে এই কবিতার মধ্যে দিয়ে বা এই গাছটার মধ্যে দিয়ে, দ্যাট এক্সপ্রেসেস হার ডিজায়ার, তার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা প্রকাশ করেছে। কি ইচ্ছা? টু প্রিজার্ভ হার কানেকশন, তার এই যে সংযোগ, তার যে রিলেশন, তার যে সম্পর্ক, টু হার লস্ট লাভড ওয়ান্স, তার হারিয়ে যাওয়া যে ভালোবাসার ব্যক্তিগুলো, মানুষগুলো, তার যে কানেকশন, সেটাকে কিন্তু প্রিজার্ভ, সংরক্ষণ করে রাখতে চেয়েছে। অ্যান্ড ইমমর্টালাইজ, অমরণশীল করতে চেয়েছে দ্য মেমোরিজ, স্মৃতিগুলোকে, অ্যাসোসিয়েটেড উইথ দেম, যে মেমোরিগুলো কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে আছে, তার সেই ছোটো ছোটো ভাই বোনদের সাথে। ঠিক আছে? তো এই গাছের মধ্যে দিয়ে সেই ভাই বোনদের প্রতি তার যে ভালোবাসা, যে ইমোশন, যে কানেকশান, সেটাকে কিন্তু প্রিজার্ভ করতে চেয়েছে, ইমমর্টালাইজ করতে চেয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু সিম্বলের বিষয়টা পেয়ে গেলাম। যদি আমাদের প্রশ্ন আসে যে এই গাছটা আমাদের কি সিম্বলাইজ করছে, শর্ট কোয়েশ্চেনে একদম আসবে। ক্লিয়ার? তো বুঝতেই পারবে, তুমি এখন বলতেই পারবে, যেটা আসুক, যে কোনো একটা তোমাদের অপশানে আসবে। তো মেমোরি বলতে পারো, যে মেমোরি অফ দ্য চাইল্ডহুড, কবির ইমমর্টালিটি, কবির যে রিলেশন তার ভাই বোনদের সঙ্গে, সেটাকে ইমমর্টাল করতে চেয়েছে, এটা একটা ইমমর্টালিটির সিম্বল, বা রিমেমব্রেন্স, স্মৃতির, লাভ, ভালোবাসার, গ্রিফ, দুঃখের কিন্তু একটা সিম্বল। বা নস্টালজিয়া বলতে পারো, নস্টালজিয়া। ক্লিয়ার? একটা নস্টালজিয়া, আমি স্পেলিংটা লিখে দিই, NOSTALGIA, নস্টালজিয়া মানে কি? অতীতকে পুনরায় ফিরে পাওয়ার বা বাস করার আর কি যে ইচ্ছা, সেটাকেই আমরা বলি নস্টালজিয়া। এটাও কিন্তু একটা সিম্বল তুলে ধরছে গাছটা, নস্টালজিয়ার। ক্লিয়ার? সুন্দর করে পেয়ে গেলাম। এবার নেক্সট স্লাইডে যদি আমরা যাই, কি বলছে দেখে নাও। বলছে হ্যাঁ, এটা আমাদের জানতে হবে কোন পিরিয়ডে, কোন সময় কবি কিন্তু এই কবিতাটা লিখছেন। বলছে কলোনিয়াল মানে কি? ঔপনিবেশিক। এবং
ক্রস কালচারাল একটা আন্ডারটোন, টোন কিন্তু একটা কি টোন, কি শব্দ বা কী ধরনের একটা আর কি বলবো আমরা, কবি টোন তুলে ধরেছেন। হ্যাঁ, স্বর, টোন মানে একটু স্বর, তো কিসের স্বর মানে বিষয়টা ভালো করে বোঝো। বলছো ক্রস কালচারাল, ক্রস কালচারাল মানে কি, এই যে প্রথমের দিকে আমরা পড়লাম যে কবি কিন্তু একটা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে কবিতাটা লিখেছিলেন। কলোনিয়াল মানে কি, ঔপনিবেশিক, যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করছে, উপনিবেশ তৈরি করেছে, সেই সময়ে কিন্তু তিনি কবিতাটা লিখেছেন। তাই বলছে রাইটিং ইন ইংলিশ, ইংলিশে লেখাটা ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, ব্রিটিশদের যে আমাদের ইন্ডিয়াতে তারা কলোনি স্থাপন করেছে সেই সময়ে লেখা এই কবিতাটা। তরুদত্ত ওয়াজ ওয়ান অফ দ্য আর্লি ভয়েসেস, বলছে তরুদাস সেই প্রথমের দিককার যে কবি ছিল সেই সময়কার কলোনিয়াল পিরিয়ডে তাদের মধ্যে একজন ছিলেন, এবং তিনি কী করেছেন, ব্লেন্ডিং ইন্ডিয়ান থিমস, ভারতীয় যে বিষয়বস্তু থিম সেগুলোকে উইথ ইংলিশ পোয়েটিক ফর্মস, তো ব্রিটিশ যে পোয়েটিক ফর্ম সেই ফর্মের সঙ্গে মিক্সচার করেছে। এই কারণে বলছে দেখো থিমটা হচ্ছে ভারতীয় এবং কবিতার যে ফর্মটা, যে ফর্মে তিনি লিখেছেন সেটাকে বলেছেন ব্রিটিশ ফর্ম। তাই এই ব্রিটিশ কালচার এবং ইন্ডিয়ান কালচার এই যে মিশ্রণ সেটাকেই বলছে ক্রস কালচারাল আন্ডারটোনস বা ক্রস কালচার, ঠিক আছে। এবং যে পিরিয়ডে লেখা হচ্ছে সেটা হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, ক্লিয়ার, একদম সুন্দর। তারপর হচ্ছে হেল্পিং শেপ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এবং এই বিষয়টা মধ্যে দিয়ে তিনি কী করেছিলেন, তিনি কিন্তু ভারতীয় যে ইংলিশ লিটারেচার সেটাকে কিন্তু হেল্প করেছিলেন গড়ে উঠতে, শেপ করতে, গঠন করতে, ক্লিয়ার, সুন্দর করে আমরা পেয়ে গেলাম। এইবার কি বলছে দেখো, এই একটা স্লাইডের মধ্যে দিয়ে পরে আমরা পুরো ফুল ডিটেলস টেক্সটে চলে যাবো। কী বলছে এগুলো জানা, এগুলো অবশ্যই কিন্তু মিস করবে না। এই বিষয়গুলো মিস করা মানে কিন্তু তুমি ফাঁকি দিচ্ছ, একদম সোজা বাচ্চা একদম ছোট্ট জিনিস, বুঝতে পারছো, এইগুলোকে একদমই কিন্তু মিস করা যাবে না, নাহলে কিন্তু তোমার কিন্তু বোঝাটা কিন্তু আবছা থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। এবার কি বলতে দেখো, রোম্যান্টিক অ্যান্ড স্পিরিচুয়াল থিম, এখানে আমরা রোম্যান্টিক এবং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, ঠিক আছে, এবং আধ্যাত্মিক কোন সেন্সে বলছে, ইন দ্য সেন্স অফ আমরা বলতে পারি যে গাছটার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল, গাছটা একটা ম্যাজিক ক্রিয়েট করতো, সেটা আমরা কবিতা পড়লে বুঝতে পারবো। সেই দিক থেকে বলছে একটা ম্যাজিক্যাল বা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক কিন্তু একটা বিষয় তুলে ধরেছে। এবং রোম্যান্টিক কোন সেন্সে বলেছে, দেখো রোম্যান্টিসিজম মানে হচ্ছে, দেখো আমরা যে রোম্যান্টিক জিনিসটা ভাবি যে লাভার বিলাভেড রোম্যান্টিসিজম, সেই রোম্যান্টিসিজম নয়, এখানে বলতে চেয়েছে যে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির প্রতি যে একটা ইমোশন, আবেগ, ঠিক আছে, অতীতকে ফিরে পাওয়ার যে ইচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আমরা রোম্যান্টিক কবিতার মধ্যে পেয়ে থাকি। তো সেই রোম্যান্টিক যে ছাপ, ঠিক আছে, সেই ছাপগুলো কিন্তু আমরা এই কবিতার মধ্যে পাবো। তাই বলছে দ্য পোয়েম রিফ্লেক্ট, তুলে ধরেছে এলিমেন্টস, যে বললাম বস্তুগুলো, এলিমেন্টসগুলো, ঠিক আছে, হ্যাঁ কিসের কোন এলিমেন্টগুলো অফ রোম্যান্টিসিজম, ঠিক আছে। চলো কি রোম্যান্টিসিজমের কি এলিমেন্ট দেখে নিই, লাইক ডিপ কানেকশন টু নেচার, বললাম প্রকৃতির সঙ্গে যে একটা গভীর আর কি মেলবন্ধন, সেই মেলবন্ধন, সংযোগ, নস্টালজিয়া, যেটা তোমাদেরকে একটু আগে আমি বললাম যে অতীতকে ফিরে পাওয়ার যে ইচ্ছা, এগুলো আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক রোম্যান্টিক কবিতার, ক্লিয়ার। তো সেই ছাপগুলো আমরা এখানে পাবো, অতীতকে ফিরে পাওয়ার ইচ্ছা। অ্যান্ড দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ মেমোরি, বলছে স্মৃতির যে একদম আধ্যাত্মিক শক্তি, সেই শক্তিও পাবো, ঠিক আছে। তো গাছটার মধ্যে যেন একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, সেটা আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো, ক্লিয়ার। তো এই সমস্ত ইট অলসো ইকোস, এটা আরও কিন্তু ইকোস প্রতিধ্বনিত করছে কবিতাটা, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, বলছে ওয়ার্ডসওয়ার্থের যে কবির ওপরে যে ইনফ্লুয়েন্স, বা ওয়ার্ডসওয়ার্থের পরবর্তীকালে ভারতীয় কবিদের ওপরে যে ইনফ্লুয়েন্স পড়েছিল, তারও কিন্তু একটা ছাপ আমরা কবিতার মধ্যে অবশ্যই পাবো। কারণ ওয়ার্ডসওয়ার্থের লেখা যে কবিতা, ঠিক আছে, আমরা বলতে পারি ইউ ট্রিস, দেখো ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছিল, ইউ ট্রিস, TREES, TREES, ক্লিয়ার। তো ইউট্রিস কোথায় আর কি ছিল সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের বোরোডেল নামে একটা দ্বীপ আছে, সেটা আমরা কবিতার মধ্যে গিয়ে পাবো, এখন ডিটেলসে বলবো না। তো সেই বোরোডেল দ্বীপে এই ট্রিসগুলো দেখা যেত, সেই ট্রিসকে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ ইমমর্টালাইজ করেছে, এবং সেখান থেকে হুবহু দুটো লাইন আমাদের তরুদত্ত এই কবিতাতেও কিন্তু কপি করেছেন। তার মানে কপি করেছে মানে কিন্তু এটা আমরা বলতে পারি না যে তিনি কিন্তু যে অন্যরকমভাবে আমরা দেখবো না, ডু নট টেক ইট আদারওয়াইজ, তিনি এটা একদম ক্লারিফাই করতে চেয়েছেন, ওয়ার্ডসওয়ার্থের দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড হয়ে এই কবিতাটা কিন্তু তিনি লিখেছেন, ঠিক আছে। তো সেম একই রকমভাবে কিন্তু আমরা পাবো ওয়ার্ডসওয়ার্থের কিন্তু ইনফ্লুয়েন্স এই কবিতাতে, ওকে। তো চলো নেক্সট কি বলছে, এবার সরাসরি আমরা কিন্তু কবিতার যে টেক্সটে চলে যাবো। কি বলছে আমরা দেখবো সুন্দর করে, দেখো এই যে গাছটা, তো প্রত্যেকটা আমি বলছি প্রত্যেকটা স্লাইডে, প্রত্যেকটা লাইনে কিন্তু গাছটাকে রিলেট করে তোমরা কিন্তু সুন্দর করে টেক্সটের লাইনগুলো পড়বে। সমস্ত কঠিন ওয়ার্ডের কিন্তু আমি মিনিং তোমাদের পাশে লিখে দিয়েছি, কোনো সমস্যার কোনো প্রবলেমের কিছু হবে না। তো কি বলছে দেখো, বলছে লাইক এ হিউজ পাইথন,
তো এবার কিন্তু আমি কবিতা টেক্সট পড়ার পাশাপাশি আমি কিন্তু ফিগার অফ স্পিচকে মেনশান করতে থাকবো। তো বিষয়গুলো কানেক্ট করবে, রিলেট করবে, খুব মন দিয়ে অ্যাটেন্টিভলি, পুরো ডিপ অ্যাটেনশান কিন্তু আমি চাই তোমাদের। তো না হলে কিন্তু বোঝাটা অসম্পূর্ণ থেকে যাবে। শেষে যখন আমি তোমাদেরকে ফিগার অফ স্পিচগুলোকে নিয়ে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দেবো, এক্সপ্লেন করব, তখন দেখবে একদম ইজি জল ভাত হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখো, বলছে লাইক এ হিউজ, একটা বিশাল বড় পাইথন। পাইথন মানে কি, বিশাল বড় আকারের একটা, আমরা বলতে পারি যে আনভেনামাস, মানে কি, মানে বিষহীন, ঠিক আছে, একটা সাপ, যেটাকে তোমরা ময়াল সাপও বলতে পারো, আকার অনেক বড় হয়। তো সেরকম বলছে লাইক এ হিউজ পাইথন, পাইথনের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। উইন্ডিং মানে এখানে দেখতে পারবে পরিবেষ্টন করা, ঠিক আছে, যে একদম গোল গোল করে একদম পরিবেষ্টন করে রেখেছে দ্য রাগড ট্রাঙ্ক। রাগড মানে কি, রুক্ষ। দেখো রাগডের মানে রুক্ষ, অমসৃণ। তো সেই অমসৃণ রুক্ষ গাছ, মানে এখানে এই ইউট্রিসের বর্ণনা কিন্তু করছে কবি। তাই বলছে, এবং কিসের কথা বলছে, এই পাইথন কাকে বলেছে আমরা একটু নিচে গেলেই বুঝতে পারবো, ঠিক আছে। দেখো এই যে লতা পাতাটা গাছকে ঘিরে রেখেছে, এই লতা পাতাটাকেই বলেছে, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। তো লতাটাকে, তো বলছে লাইক আ হিউজ পাইথন, একটা বিশাল বড় পাইথন মানে ময়াল সাপের মতো, উইন্ডিং পরিবেষ্টন করে রেখেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে, দ্য রাগ ট্রাঙ্ক মানে এই যে গাছের যে রুক্ষ অমসৃণ ট্রাঙ্ক মানে গুড়ি, সেই গুড়িকে, এবং এর ফলে কি হয়েছে, ইনডেন্টেড। ইনডেন্টেড মানে কি, দেখো খাদযুক্ত, একটা বিশাল খাজের তৈরি হয়েছে, ক্ষতের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাবো, দেখবে একটা গাছে যদি কেউ তার পেঁচিয়ে রাখে, দেখবে কিছুদিন পরে সেই তারটা কিন্তু একটা বিশাল বড় খাজের তৈরি করবে সেই গাছের গুড়ির গায়ে, তোমরা কিন্তু দেখে থাকবে। তাই বলছে, এবং একটা খাঁজ তৈরি করেছে ডিপ, সেটা খুবই গভীর, উইথ স্কার্টস। স্কার্টস মানে কি, স্কার্টস মানে ক্ষত চিহ্ন। তো একটা খাঁজ, এবং সেটা কিন্তু সেই খাঁজটা হচ্ছে একটা ক্ষত, ঠিক আছে, একটা ক্ষতর সাথে একটা খাঁজ তৈরি হয়েছে, ঠিক আছে। এটা যেন একটা গাছের কাছে একটা আঘাতের দাগ, এবং সেই আঘাতের ফলে একটা বিশাল বড় কিন্তু খাঁজ তৈরি হয়েছে এই লতা পাতাগুলো জন্যে, বুঝতে পারছো, গাছের গুড়ির গায়ে। এবার কি বলছে দেখো, এবং সেই লতাটা কি করছে, আপ টু ইটস ভেরি সামিট। সামিট, ইটস মানে এই গাছের, এই ক্যাজুয়ারিনা ট্রির গাছের একদম সামিট, একদম ঠিক চূড়া পর্যন্ত, ভেরি মানে এখানে ঠিক চূড়া পর্যন্ত উঠে গেছে লতা পাতাটা, নিয়ার দ্য স্টার্স, যেন দেখে মনে হচ্ছে একদম তারাদের কাছে পৌঁছে গেছে এই লতাটা। এইবার দেখো, এতক্ষণ পর্যন্ত বর্ণনা বললে দেয়নি কে এই জিনিসগুলো করছিল, এবার বলছে এ ক্রিপার। ক্রিপার মানে কি, লতা। এ ক্রিপার ক্লাইমস মানে উঠেছে, গাছ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, ইন হুজ এমব্রেসেস, বলছে যার আলিঙ্গনে, এমব্রেসেস মানে এই লতাটার আলিঙ্গনে, লতাটা যেন গাছকে জড়িয়ে ধরেছে, তাই বলছে এই লতার আলিঙ্গনে, বাউন্ড মানে আর কি বন্ধিত হয়ে, বা বাউন্ড মানে বাধা, ঠিক আছে। তা বলছে এই যে গাছ, এই যে লতার যে আলিঙ্গনে বাধা পড়ে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ আর বাঁচতে পারতো না, কিন্তু এই যে গাছটা, এই গাছটা কিন্তু বেঁচে আছে। এখান থেকে কবি কিন্তু আরও একটা ইমপ্লিকেশান দিয়ে দিল যে এই গাছটার মধ্যে একটা আমরা বলতে পারি একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, ক্লিয়ার, যে অন্য কোনো গাছ আর কিন্তু বাঁচতে পারতো না, কিন্তু এই গাছটা বেঁচে আছে, বুঝতে পেরেছো। এবং আমরা বুঝতেই পারলাম যে কবির এই গাছটার সাথে এতটাই কিন্তু ইমোশনালি অ্যাটাচড, এতটাই কিন্তু বিলাভড, মানে এতটাই কবি গাছটাকে ভালোবেসে ফেলেছে, তো গাছটাকে কিন্তু অন্যান্য গাছেদের থেকে সুপিরিয়র কিন্তু কবি ইজ ট্রাইং টু মেক দিস ট্রি সুপিরিয়র টু আদার ট্রিজ, বুঝতে পারছো। তো এখানে আমরা বুঝতে পারলাম। এইবার প্যারাটা আমরা পড়লাম, এখানে আমাদের কী কী ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। দেখো, প্রকৃতির কোনো বিষয়, সেটা গাছ হোক, কোনো অ্যানিম্যাল হোক, কোনো পশু হোক, বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত কোনো ধারণা, কবিতার মধ্যে দিয়ে কখনো কবি যদি কোনো গাছ, ন্যাচারাল কোনো এলিমেন্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন বস্তু, ঠিক আছে, বা অ্যানিম্যাল, তাকে যদি কবি মানুষের কোনো ট্রেইট, বৈশিষ্ট্য দেয়, সেটাকে আমরা বলবো কিন্তু পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন। এইবার সেটা আমরা দেখব। এবার পার্সোনিফিকেশনটা আমরা কোথায় পেয়েছি, দেখো এই যে মানুষের বৈশিষ্ট্য কিন্তু হিউম্যান ট্রেইট, দেখো এখানে এমব্রেস করা বলছে, এমব্রেস, যদি আমরা দেখি এই যে এমব্রেস, ঠিক আছে, এমব্রেস। আচ্ছা, আমি এটাকে একটুখানি কালি দিয়ে হাইলাইট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, এই যে এমব্রেস, এই যে এমব্রেসের মানে কি, এমব্রেস করা কিন্তু একটা মানুষের কাজ, তাহলে মানুষের বৈশিষ্ট্য কিন্তু কাকে দিচ্ছে, ক্রিপারকে দিচ্ছে। ক্রিপার মানে একটা লতা, তাহলে বললাম ন্যাচারাল অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে, বা কোনো অ্যানিম্যালকে যদি আমরা কোনো কবি কোনো মানুষের কোনো ট্রেড, বৈশিষ্ট্য দিই, মানুষের কোনো গুণ দিই, সেটাকে আমরা পার্সোনিফাই করলাম, ব্যক্তিত্ব দিলাম, তাহলে এখানে কিন্তু কবি পার্সোনিফিকেশন ইউজ করেছে, বুঝতে পেরেছ, ক্লিয়ার। এবার আর কোন ফিগার অফ স্পিচ আমরা পেয়েছি, দেখো বলছে এখানে প্রথম লাইনেই বলছে যে
যে এখান থেকে আমাদের মার্ক করতে হবে লাইক আ হিউজ পাইথন, ভালো করে বুঝে দেখো। তাহলে বলে দিয়েছে গাছটা, এই যে আচ্ছা গাছটা না, এখানেও কিন্তু সেই ক্রিপারকে বলছে, ক্রিপার মানে লতাটা যেন একদম পাইথনের মতো ছিল, পাইথন, ভালো করে বোঝো। তাহলে পাইথনের সঙ্গে লতার একটা তুলনা করছে। দেখো এমন দুটো জিনিসের মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে আমরা তুলনা করব, এবং সেই তুলনার মধ্যে যদি লাইক অ্যাজ থাকে, লাইক বা অ্যাজ, ক্লিয়ার? তাহলে লাইক ওখানে আছে, অ্যাজ বা লাইক যদি আমরা ইউজ করি, লাইক বা অ্যাজ, তাহলে সেটাকে আমরা বলবো কিন্তু যে সিমিলি, তুলনা। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা হবে, সেই তুলনার মধ্যে যদি লাইক বা অ্যাজ থাকে সেটাকে আমরা বলবো সিমিলি, আর যদি লাইক বা অ্যাজ না থাকে তখন আমরা বলবো মেটাফর, ক্লিয়ার? তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম কিন্তু যে এখানে এই যে পাইথনের সঙ্গে ক্রিপারের তুলনা করেছে এবং আমাদের লাইক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে কিন্তু এটা সিমিলির মধ্যে যাবে। কিসের মধ্যে যাবে? সিমিলি, ক্লিয়ার? আমি এখানে আচ্ছা আমরা এখানে আমি নাম লিখবো না, তাহলে বিষয়টা আমি পরে তোমাদেরকে পুরো ফিগার অফ স্পিচ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিমিলি, তবু আমি একবার লিখে দিই, SIMILIE, সিমিলি, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু বিষয়টা, তো এটা হচ্ছে সিমিলি। আর বললাম কি লাইক অ্যাজ না থাকলে সেটাকে আমরা বলবো মেটাফর। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুটো ফিগার অফ স্পিচ পেলাম, একটা হচ্ছে পার্সনিফিকেশন, ক্লিয়ার? আমি লিখে দিই তোমাদেরকে, পার্সনিফিকেশন, PERSO, পার্সনিফিকেশন, TION, ক্লিয়ার? তাহলে পার্সনিফিকেশন পেলাম, সিমিলি পেলাম, ক্লিয়ার? ফিগার অফ স্পিচ দুটো কিন্তু আমরা পেয়েছি। ওকে, নেক্সট, হ্যাঁ নেক্সট লাইনে আমরা চলে যাবো। এখান থেকে নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেবো। দেখো বলছে, হ্যাঁ বলছে বাট কিন্তু গ্যালান্টলি, তাহলে এই যে লতাটা একটা পাইথনের মতো, একটা বড় ময়াল সাপের মতো গাছটাকে বেষ্টন করে রেখেছে, ক্ষতের সৃষ্টি করেছে গাছটার গায়ে, তা সত্ত্বেও বললো কি অন্য কোনো গাছ হয়তো বাঁচত না, কিন্তু এই ক্যাজুয়ারিনা ট্রি কিন্তু তার মধ্যে একটা আমি বলবো একটা বিরাট শক্তি আছে, কবি বলছে এটা যে বিরাট শক্তি আছে, সেই কারণে কিন্তু তিনি কিন্তু এটাকে কিন্তু টিকে গেছে, তার এই যে আঘাত, যে ক্ষতির আঘাত, এটাকেও কিন্তু তিনি কিন্তু বলবো যে টিকে থেকেও আর কি এটাকে ওভারকাম করেও কিন্তু বেঁচে গেছেন এই আঘাত বা ক্ষত। এবার বলছে তাই বাট কিন্তু গ্যালান্টলি, সাহসিকতার সঙ্গে, গ্যালান্টলি মানে সাহসিকতার সঙ্গে, তোমরা ওয়ার্ড নোটে দেখতে পারবে দ্য জায়েন্ট, এখানে চলে আসো, এখানে বলছে দ্য জায়েন্ট, আমাদেরকে ফলো করতে হবে, দ্য জায়েন্ট। তাহলে এখানে দেখো, তাহলে জায়েন্ট কাকে বলছে? জায়েন্ট মানে এই গাছটাকে বলছে, এখানে কিন্তু আমাদেরকে এই গাছটাকে জায়েন্ট বলছে, ক্লিয়ার? আমাদের এই গাছটাকে, ক্লিয়ার? এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা কালিটা আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ এই যে গাছ ক্যাজুয়ালিনা ট্রি, এটাকে কিন্তু জায়েন্ট বলছে। তাহলে বলছে বাট গ্যালান্টলি, সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ, বলছে স্কার্ফ মানে কি? ওড়না। দেখো এখানে লেখা আছে স্কার্ফ মানে উত্তরীয় বা ওড়না, কিন্তু সাহসিকতার সঙ্গে এই যে দৈত্যাকার গাছটি, দেখো দৈত্য বলেছে, তার মানে কি তোমাকে বুঝতে হবে, কবি ইজ ট্রাইং টু মেক দিস ট্রি ভেরি ভেরি পাওয়ারফুল লাইক আ জায়েন্ট, বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে একটা জায়েন্টের মতো কিন্তু পরিধান করে আছে একটা স্কার্ফ, ওড়না, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং অনেক ফুল কিন্তু হাং ঝুলে আছে, ইন ক্রিমসন মানে হচ্ছে গাঢ় রক্তিম বর্ণ, গাঢ় লাল, এবং ক্লাস্টার্স মানে সেটা যেন একদম গুচ্ছ আকারে, প্রচুর ফুল প্রত্যেকটা ডালে ডালে, ক্লিয়ার? দেখো গাছের ছবির সঙ্গে তোমরা রিলেট করলে বুঝতে পারবে, অল দ্য বাবস অ্যামাং। তো অ্যাকচুয়ালি কবিতার লাইনগুলো একটু এলোমেলো হয়, ঠিক আছে, বুঝতে পারছো? ইনভার্সনে হয়, মানে যেখানে ভার্ব দরকার সেখানে ভার্ব থাকে না, যেখানে প্রিপোজিশন থাকার দরকার সেখানে থাকে না, এলোমেলো করে থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাইনটা হওয়া উচিত ছিল যে অ্যামাং অল দ্য বাবস, অ্যামাংটা আগে থাকার দরকার ছিল। তো কবিতার ছন্দের মিলের জন্য কবি এরকমটা করে থাকে, তাই বলছে দ্য জায়েন্ট ওয়েয়ার্স দ্য স্কার্ফ, এবং স্কার্ফটা কিন্তু কিসের স্কার্ফ, ভালো করে বুঝবে, স্কার্ফ বলছে এই যে লতাটাকে, এটাকে স্কার্ফ বলেছে, ঠিক আছে? এই লতাটাকে স্কার্ফের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই যে লতা, তাহলে এটাও কিন্তু দেখো এখানে কিন্তু কোনো লাইক বা অ্যাজ নেই, এখানে লাইক বা কোনো অ্যাজ কিন্তু আমাদের নেই, এখানে স্কার্ফ আমি দিয়ে দিই, স্কার্ফ, তাহলে এখানে কিন্তু কোনো লাইক বা অ্যাজ নেই, তাহলে এটাকে আমরা মেটাফার বলবো, মেটাফার। এবং দেখো এই যে এখানে আমরা মেটাফার তো পেলাম, কিন্তু তার পাশাপাশি আমরা পার্সনিফিকেশনও পাচ্ছি। কীভাবে পাচ্ছি ভালো করে বুঝে থাকো, যে এই যে উইয়ার পরিধান করা, এই যে পরিধান করা বিষয়টা, এই যে পরিধান করা বিষয়টা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা মানুষের কাজ, জামা কাপড় পরিধান করা কিন্তু কোনো গাছের কাজ নয়, মানুষের কাজ। তাহলে তাহলে এই গাছটাকে কিন্তু ব্যক্তিত্ব দেওয়া হচ্ছে, এটা কিন্তু পার্সনিফিকেশনও বটে, ক্লিয়ার? তো এখানে একই এক্সাম্পলের মধ্যে আমরা মেটাফারও পাচ্ছি, পার্সনিফিকেশনও পাচ্ছি, যে কবিতা আমাদের থেমে আছে। ওকে, তাহলে বলছে
প্রথম থেকে একবার পড়িয়ে দিই, বাট গ্যালান্টলি সাহসিকতার সঙ্গে দ্য জায়েন্ট এই দৈত্যটা পরিধান করে আছে একটা স্কার্ফ ওড়না, অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুল ঝুলে আছে ইন ক্রিমসন ক্লাস্টার্স, গাঢ় লাল রঙের একদম গুচ্ছ আকারে, অল দ্য বাফস অ্যামাং, সমস্ত বাফস মানে শাখা পোশাকার মধ্যে, ভ্যারন, ভ্যারন মানে কি, ভ্যারন মানে হচ্ছে যেখানে, যেখানে মানে ডালপালাগুলোই, অল ডে সারাদিন ধরে, আর গ্যাদার্ড জড়ো হয়, বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছি। দেখো তোমরা দেখতে পারবে এই যে মৌমাছি এবং পাখি কিন্তু জড়ো হয় সারাদিন ধরে, বুঝতে পেরেছো? একদম সিম্পল। তাহলে এখান থেকে আমাদের কি কি ফিগার অফ স্পিচ কিন্তু আমরা পেলাম, সুন্দর করে তোমাদের কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেয়েছি, এখান থেকে তোমাদেরকে আমি আরও বলে দিই, এখান থেকে তোমরা একটা ইমেজও পাচ্ছ, ইমেজও বলে দিই। তাহলে দ্য জায়েন্টকে তুলনা করেছে গাছের সঙ্গে, লাইক নেই, তাহলে এটা হচ্ছে মেটাফার। স্কার্ফ, স্কার্ফের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, এই লতাটাকে, ক্রিপারের সঙ্গে লাইক নেই, তাহলে মেটাফার। এবং উইয়ার মানে পরিধান করা, এই পরিধান করা বিষয়টা মানুষের একটা বৈশিষ্ট্য, তাহলে সেই মানুষের বৈশিষ্ট্য কাকে দিচ্ছে, গাছকে দেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন, পার্সনিফাই করছে। ক্লিয়ার? এবং এবং যদি আমরা খেয়াল করি এখানে দেখো আমরা একটা কিন্তু ইমেজও পাবো, ইমেজ দেখো এই যে ইন ক্রিমসন ক্লাস্টার অল দ্য বাফস অ্যামাং, ঠিক আছে? আচ্ছা, এই যে ফ্লাওয়ার্স আর হাং, ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাফস অ্যামাং। দেখো এবার তোমরা যদি এই বিষয় দেখো, কবিতার মধ্যে কিন্তু আমরা প্রচুর ইমেজারি পাবো, এবং ইমেজারি বিষয়টা কি তোমাদেরকে বলে দিই, ইমেজ মানে একটা ছবি, এমন কয়েকটা ওয়ার্ডস বা কয়েকটা ফ্রেজের মধ্যে দিয়ে কবি তোমার চোখের সামনে একটা ছবি তুলে ধরবে। দেখো এই লাইনটা পড়লে আমাদের সামনে কিন্তু একটা ছবি আসে, যে গাছ, সেই গাছে অনেক লাল লাল রঙের রক্তিম কালারের ফুল ফুটেছে, সেখানে অনেক পাখি এসে বসছে, মৌমাছি এসে বসছে। তাহলে এই এই যে কয়েকটা ফ্রেজ, কয়েকটা ওয়ার্ডসের মধ্যে দিয়ে কবি তোমার সামনে কিন্তু সাকসেসফুলি একটা রিপ্রেজেন্ট করলো, একটা ইমেজ, একটা ছবি, একটা পিকচার। তাহলে এই সমস্ত ওয়ার্ডসগুলোকে আমরা কিন্তু কি বলবো, ইমেজারি বলবো। ক্লিয়ার? তো এটাও কিন্তু আমরা পেলাম। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে অ্যান্ড এবং অফেন, প্রায়শই, অ্যাট নাইটস, রাত্রেবেলা, দ্য গার্ডেন, বাগানটা, ওভারফ্লোস মানে ছাপিয়ে ওঠে, ঠিক আছে, উপচে ওঠে। কি ওভারফ্লো মানে কি, ওভারফ্লো মানে ভেসে যাওয়া, ঠিক আছে? তো তা উপচে পড়ে, ভেসে যায় কিসে, উইথ ওয়ান সুইট সং, বলছে একটা মিষ্টি মধুর একটা গান দিয়ে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার কিন্তু কোনো ক্লোজ নেই, বুঝতে পারছো, যার কোনো ক্লোজ নেই, যার কোনো শেষ নেই, ঠিক আছে? দেখো ছবিটার সঙ্গে রিলেট করবে, প্রচুর পাখি কিন্তু গান করছে, বুঝতে পারছো? সাং, যে গানগুলো করা হয় ডার্কলিং, অন্ধকারের মধ্যে, ডার্কলিং মানে অন্ধকারময়, চারিদিকে বুঝতেই পারছো রাত হয়ে গেছে, ঘন অন্ধকার, বন অরণ্য চারিদিকে, ঠিক আছে? আকাশে শুধুমাত্র তারা রয়েছে, চাঁদ রয়েছে, কিন্তু অন্ধকার। ফ্রম আওয়ার ট্রি, এবং আমাদের সেই গাছটায় বসে অনেক পাখি কি করে, গান গায়। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা, রিপোজ মানে কি, রিপোজ মানে বিশ্রাম, রিপোজের মিনিংটা লিখে দেওয়া উচিত ছিল আমার, লিখে দিইনি। রিপোজ মানে কিন্তু বিশ্রাম। ক্লিয়ার? তো আর একবার শুনে নাও। অ্যান্ড অফ মানে কিন্তু অফেন, প্রায়শই, মাঝে মধ্যে, অ্যাট নাইট, রাত্রেবেলা, দ্য গার্ডেন ওভারফ্লোস, বাগানটা পুরো ভেসে যায়, বাগানে ছাপিয়ে ওঠে, বাগানটা প্লাবিত হয়, উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি সুন্দর গান, দ্যাট সিমস, যেটাকে, সেই গানটাকে মনে হয়, সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই। সাং, যে গানটা গা হয়, ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকার, সে আমাদের অন্ধকার গাছের থেকে, বুঝতে পারছো? ওয়াইল, যখন, মেন রিপোজ, মানুষ বিশ্রাম নেয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখানে কোন কোন ফিগার অফ স্পিচ আছে? অবশ্যই ফিগার অফ স্পিচ রয়েছে। এইবার ভালো করে বুঝবে যে হ্যাঁ, এবার দেখো এখানে আমরা যখন একটা লাইনের কাছাকাছি কতগুলো ওয়ার্ডের মধ্যে প্রথম কনসোন্যান্ট সাউন্ড আমরা মিল পাবো। দেখো এই লাইনটা যদি আমরা দেখি, উইথ ওয়ান সুইট সং অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এই লাইনটা ফলো করলে দেখো এখানে যদি তোমরা দেখো সঙ্গে আমরা, আচ্ছা এটাকে আমি কালি চেঞ্জ করে হাইলাইট করি, সঙ্গে দেখো এস সাউন্ড রয়েছে, কনসোন্যান্ট সাউন্ড, এরপরে একটা ওয়ার্ড পরে সিমস রয়েছে, সিমসে কিন্তু এস সাউন্ড পাচ্ছি। ক্লিয়ার? আর কোথায় আছে সুইটে কিন্তু আমরা কি পাচ্ছি, এস সাউন্ড পাচ্ছি। এইরকম পাশাপাশি বসা ওয়ার্ডের বিগিনিংয়ে, অ্যাট দ্য বিগিনিং অফ, আমরা বলতে পারি যে পাশাপাশি অবস্থান করা, জাক্সটাপোজড বলে, পাশাপাশি অবস্থান করা শব্দগুলোর মধ্যে বা নিয়ারেস্ট ওয়ার্ডসের মধ্যে যদি আমাদের কনসোন্যান্ট সাউন্ড একদম শব্দের বিগিনিংয়ে আমরা পাই, সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। অ্যালিটারেশন আমাদের ফিগার অফ স্পিচের নাম, ALLITERATION, অ্যালিটারেশন। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যালিটারেশনও কিন্তু পাচ্ছি।
পাচ্ছি। বুঝতে পেরেছ সুন্দর করে। এবং এখানে আমরা আরও একটা বলতে পারি যে এই যে সুইট সং, দেখো এই সুইট সং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আরও একটা জিনিস পাচ্ছি। সুইট সং আমাদের কিন্তু একটা অডিটরি ইফেক্ট, অডিটরি ইমেজ, এখান থেকে আমরা বলতে পারি AUDITORY, অডিটরি একটা ইমেজারি পাচ্ছি। অডিটরি ইমেজারি মানে, অডিটরি ইমেজারি মানে কি, কবিতার মধ্যে যখন কবি এমন কিছু কিছু ওয়ার্ডস ব্যবহার করে থাকে যে ওয়ার্ডসগুলো তোমাকে একটা এমন একটা ছবি তোমার চোখের সামনে বা মনের মধ্যে ফুটিয়ে তোলে, যেটা দিয়ে তুমি কিন্তু শব্দ শুনতে পাও, প্রকৃতির শব্দ, কোনো একটা ন্যাচারাল অবজেক্টের শব্দ, সমুদ্রের শব্দ। তাহলে সেই ইফেক্টগুলোকে, সেই ইমেজারি, অ্যাকচুয়ালি ইমেজ, কোনো ছবি মানে ইমেজ, এবং সেই ইমেজারিটাকে আমরা কিন্তু অডিটরি ইমেজারি বলবো। ক্লিয়ার? তো মেন বিষয়টা হচ্ছে অ্যালিটারেশন কি বুঝে গেলে, পরপর পাশাপাশি অবস্থিত শব্দের প্রথমের দিকে বিগিনিংয়ে যদি কনসোনেন্ট সাউন্ডের মিল থাকে তাহলে সেটাকে বলবো অ্যালিটারেশন, এবং অডিটরি ইমেজ পেলাম। ক্লিয়ার? নেক্সট স্লাইডে আমরা চলে যাবো। কি বলছে দেখো, বলছে পরে বলছে ওয়েন, যখন ফার্স্ট, যখন, এবার কবি কি বলছে, এবার রাত হলো, রাত্রের পরে কি হচ্ছে, রাত্রের পরে দেখো আবার সকাল হচ্ছে। কি বলছে দেখো, বলছে অ্যাট ওয়েন ফার্স্ট, যখন প্রথমের জন্য, মাই কেজমেন্ট, কেজমেন্ট মানে কি, যে এই রকমের জানলাগুলোকে আমরা কেজমেন্ট বলবো, মানে যে জানলায় কোনো, আমরা বলি না গ্রিল দেওয়া, গ্রিল মানে লোহার দণ্ডহীন যে জানলাগুলো, সেটাকে আমরা কেজমেন্ট বলবো। তাই বলছে ওয়েন ফার্স্ট, প্রথমবারের জন্য, মাই কেজমেন্ট, আমার জানলা, ইজ ওয়াইড ওপেন, একদম বিস্তৃত হয়ে খোলা হয়। থ্রোন, যে জানলাটা থ্রোন হয় মানে কি, বেরিয়ে যায় কোন দিকে, আচ্ছা মানে থ্রোন মানে ছোড়া হয় বা খোলা হয়, অ্যাট ডন, ভোরবেলা, ঠিক আছে। থ্রোন ওপেন মানে জানলাটা থ্রোন, ছুঁড়ে মারলাম কি বাইরের দিকে, এবং সেটা খুলে গেল, ওপেন হয়ে গেল, এবং সেটা ভোরবেলা হলো। এবং মাই আইস, আমার চোখটা, ডিলাইটেড, আনন্দিত হয়, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে কি শীর্ষস্থান, মানে দেখো গাছ, জানলার বাইরেই কিন্তু গাছটা রয়েছে, এবং গাছের যখন চূড়ার দিকে আমি তাকাই, আমি ডিলাইটেড হই, আমার চোখটা কিন্তু ডিলাইটেড মানে আনন্দিত হয়ে ওঠে। তাহলে কি বলছে আর একবার পড়ে নাও, ওয়েন ফার্স্ট, যখন প্রথমবারের জন্য, মাই কেজমেন্ট, আমার জানলা, ইজ ওয়াইড ওপেন, বিস্তৃতভাবে কিন্তু ওয়াইড ওপেন, থ্রোন মানে একদম বিরাট বড়োভাবে, থ্রো মানে কি ছুঁড়ে মারা, মানে জানলার পাল্লাগুলো একদম বাইরের দিকে আমি ছুঁড়ে মারি, এবং পুরো বিস্তৃতভাবে ওপেন হয় আমার জানলাটা, অ্যাট ডন, ভোরবেলা, মাই আইজ, আমার চোখটা, ডিলাইটেড, আনন্দে ভরে যায়, আনন্দিত হয়ে ওঠে, অন ইটস ক্রেস্ট মানে এই গাছের শীর্ষের দিকে, ওপরের দিকে তাকালেই, মানে প্রথম একদম সকালে, বুঝতে পারছো, অপূর্ব দৃশ্য হয়, সূর্য ওঠে, সেই দৃশ্যটা দেখে কবি কিন্তু আনন্দিত হয়ে ওঠে। ক্লিয়ার? উল্লসিত হয়ে ওঠে। নেক্সট লাইনে আমরা চলে যাবো। ওকে, তাহলে এখানে আমাদের সেরকম কোনো ইমেজারি, আমরা ইমেজ তো আমরা পারবো, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইনেই আমরা কিন্তু ইমেজ পাবো। বুঝতে পেরেছো? তো এখানে আমরা সেরকম কিছু ফিগার অফ স্পিচ দেখছি না। নেক্সট স্লাইডে আমরা চলে যাবো। কি বলছে দেখো, হ্যাঁ এখানে আমরা দেখছি আমরা কি ইমেজারি পেতে পারি বা কি ফিগার অফ স্পিচ পাই। বলছে কি দেখো, বলছে সামটাইমস, মাঝে মাঝে, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বলছে মাঝে মাঝে কিন্তু, বিশেষ করে কিন্তু শীতকালে, শীতকালে কি হচ্ছে, অন ইটস ক্রেস্ট মানে কি, আবার সেই ক্রেস্টের মানে তোমাদেরকে বললাম শীর্ষস্থান, মানে এই গাছের একদম শীর্ষে, বিশেষ করে শীতকালে, এ গ্রে বাবুন মানে একটা ধূসর রঙের বাবুন, মানে দেখো এরকম বড় আকারের বানর, বাবুন বলা হয়। ক্লিয়ার? তো একটা ধূসর রঙের বাবুন, সিটস মানে বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন, মানে একটা স্ট্যাচুর মতো কিন্তু একা বসে থাকে। ক্লিয়ার? ওয়াচিং এবং বসে বসে দেখে, দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে, হোয়াইল, যখন, অন লোয়ার বাব, যখন নিচের শাখা প্রশাখায়, হিস পুনি মানে কি, পুচকে, ক্ষুদ্র, অফস্প্রিং মানে সন্ততি, ঠিক আছে, লিপ লাফালাফি করে, অ্যাবাউট চারিদিকে, অ্যান্ড প্লে এবং খেলা করে। দেখো ছবিটা দেখলে তোমাদের কাছে ছবিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এইবার বলতে চেয়েছে যে শীতকালে মাঝে মাঝে কি হয়, গাছের একদম মগডালে বসে সূর্য উদয় যেন একটা বড় বানর দেখে, কি অপূর্ব দৃশ্য, বুঝতেই পারছো, এবং তার সন্ততিরা নিচের ডালে লাফালাফি, এদিকে ওদিকে লাফালাফি করে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা কী কী ফিগার অফ স্পিচ পেতে পারি? একদম সহজ সরল ভাষায় লেখা আছে, দেখো এখানে আমরা পেতে পারি সিমিলি, এবং আমরা কিন্তু পার্সোনিফিকেশনও পেতে পারি। দেখো, এ গ্রে বাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, ভালো করে বুঝে নাও, ভালো করে বোঝো। এখানে এই যে মানুষ যেমনভাবে বসে থাকে, ঠিক সেই রকম একটা মানুষের মতো বসে সূর্য উদয় দেখাকে বোঝানো হচ্ছে একটা বাবুনও কিন্তু একটা প্রাণী। তাহলে বললাম, কোনো প্রাণীকে, কোনো অ্যানিম্যালকে, কোনো ইনঅ্যানিমেট প্রাণহীন অবজেক্ট, কোনো নেচারের কোনো বস্তুকে যদি মানুষের কোনো বৈশিষ্ট্য দেওয়া হয়, তখন সেটাকে আমরা পার্সোনিফিকেশন বলে থাকি। তাহলে এখানে আমরা বলতে পারি এই লাইনটার মধ্যে দিয়ে একটা বানরকে কিন্তু ব্যক্তিত্ব দেওয়া হচ্ছে, যে ঠিক মানুষের মতো বসে যেন একা একা সূর্য উদয় দেখছে, এটাকে আমরা বলতে পারি পার্সোনিফিকেশন। ক্লিয়ার?
আচ্ছা, কালি চেঞ্জ করে আমি লিখে দিই, তাহলে এখান থেকে আমরা ফিগার অফ স্পিচ পাচ্ছি পার্সোনিফিকেশন। আর কি পাচ্ছি, আর আমরা পাশাপাশি পাচ্ছি, দেখো এখানে স্ট্যাচুর সঙ্গে বাবুনের তুলনা করছে এবং লাইক দিয়ে, তাহলে লাইক আমরা পাচ্ছি, লাইক দেখো লাইক আমরা কিন্তু এখানে পাচ্ছি। তাহলে লাইক আর অ্যাস থাকা মানে বললাম কি তুলনা, দুটো জিনিসের মধ্যে একটা বাবুনের সঙ্গে একটা স্ট্যাচুর তুলনা হচ্ছে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং, তাহলে এটাকে আমরা সিমিলিও বলবো, SIMILI ইসামলি। ক্লিয়ার? তো হলো দুটো ফিগার অফ স্পিচ কিন্তু আমরা এখানে পেলাম। ক্লিয়ার? সুন্দর করে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, এইবার কি বলছে দেখে নাও, এবার এখানে আমাদের কি বলছে যে অ্যান্ড, আচ্ছা কালি চেঞ্জ করে নিই, বলছে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, বলছে দূরে এবং কাছে, কি বলছে কোকিলাস হেইল দ্য ডে, বলছে কোকিল পাখিরা কি করে, হেইল মানে হচ্ছে অভ্যর্থনা জানানো, তোমরা দেখো শব্দার্থের মধ্যে পেয়ে যাবে। তো দিনটাকে নতুন সকাল হচ্ছে, সকালটাকে যেন সারা জায়গায়, ফার অ্যান্ড নিয়ার মানে বলতে চেয়েছে পুরো সারা জায়গা জুড়ে, পুরো সারা বাগান জুড়ে চতুর্দিকে যেন শুধু কোকিল পাখি ডাকছে, যেন কোকিল পাখিরা তাদের এই ডাকের মধ্যে, তাদের এই স্বরের মধ্যে, তাদের এই গানের মধ্যে দিয়ে নতুন দিনকে, নতুন একটা সকালকে যেন অভিনন্দন জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। এবার স্যার এখানে আমরা কি ফিগার অফ স্পিচ পাবো, অবভিয়াসলি কিন্তু দেয়ার ইজ আ ফিগার অফ স্পিচ। ক্লিয়ার? তাহলে এই যে কোকিলাস হেইল বা হেইল দ্য ডে, তাহলে কোকিলাস হেইল মানে এখানে কিন্তু একটা, তোমরা এটা শোনার সাথে সাথে তোমাদের মধ্যে কিন্তু একটা অডিটরি, একটা AUDITORY শ্রবণ সংক্রান্ত একটা ইমেজারি মানে একটা ছবি তোমাদের সামনে ফুটে উঠছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা অডিটরি ইমেজও বলতে পারি। ক্লিয়ার? সুন্দর করে পেয়ে গেলাম, আর কোনো ফিগার অফ স্পিচ এখানে কিন্তু নেই। ওকে, নেক্সট। আচ্ছা, আর এখানে আমরা দেখো, এখানে আমরা কিন্তু পার্সোনিফিকেশনও বলতে পারি। পার্সোনিফিকেশন কোন সেন্সে বলতে পারি, অডিটরি ইমেজ তো পাচ্ছি, অবশ্যই পার্সোনিফিকেশনও এখানে আছে। পার্সোনিফিকেশনও আছে। কেন পার্সোনিফিকেশন আছে, দেখো যে হেইল অভ্যর্থনা করা কাজটা সাধারণত আমরা মানুষরা করে থাকি, কাউকে অভ্যর্থনা দিয়ে থাকি, তাই তো? তাহলে এটা কিন্তু মানুষেরও একটা বৈশিষ্ট্য, পার্সোনিফিকেশনও কিন্তু এখানে অবভিয়াসলি আছে। ওকে, নেক্সট আমরা চলে যাব নেক্সট লাইনে, কি বলছে দেখো, বলছে অ্যান্ড এবং টু দেয়ার পাস্তুর্স মানে কি, পাস্তুর্স মানে হচ্ছে আমি বলতে পারি তৃণক্ষেত্র বা চারণভূমি। ওয়েন্ড মানে হচ্ছে পথ চলা, মানে হেডিং টুয়ার্ড, সামনের দিকে এগোনো। ওয়েন্ড মানে হচ্ছে পথ ধরা, পথ চলা, সামনের দিকে এগোনো। বলছে অ্যান্ড এবং টু দেয়ার, সেই তৃণক্ষেত্র, তৃণভূমি, চারণভূমিতে ওয়েন্ড তারা পথ নিয়েছে, আর কি এগোচ্ছে, আবার আমাদের স্লিপি কাউস, মানে সবে মাত্র সকাল হয়েছে, বুঝতে পারছো, সারা রাত ধরে গরুরা সব ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে সেই ঘুমন্ত চোখ নিয়ে, ঠিক আছে, নিদ্রালু ভাব নিয়ে, চোখ নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে তাদের সেই তৃণক্ষেত্রের দিকে, চারণভূমির দিকে ঘাস খাওয়ার জন্য। ক্লিয়ার? সুন্দর। তাহলে এখানে কিন্তু একটা সুন্দর একটা ছবি ফুটে উঠছে, এটাকেও কিন্তু আমরা ইমেজ বলতে পারি। কবিতার প্রত্যেকটা লাইনেই আমাদের অ্যাকচুয়ালি ইমেজ থাকে, ঠিক আছে? সেই ইমেজকে আবার ক্লারিফাই করা হয়, কোন কোন ধরনের ইমেজ, যেমন ওই যে বললাম অডিটরি ইমেজ। ক্লিয়ার? তো এটাও কিন্তু ইমেজ। ওকে, তো নেক্সট আমরা চলে যাব কিন্তু নেক্সট। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে যে এবার কি বলছে দেখো, সুন্দর করে আমরা দেখব। নেক্সট লাইনে বলছে অ্যান্ড এবং ইন দ্য শ্যাডো ছায়ার মধ্যে, ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক মানে কি, ট্যাঙ্ক মানে এখানে পুষ্করিণী, পুকুর। বলছে বিশাল বিস্তৃত সেই পুকুরের ছায়া পড়েছে। কার ছায়া পড়েছে, দেখো এই যে গাছ, ক্যাজুয়ালিনা ট্রি, সেই গাছ পুকুরের পাড়ে রয়েছে এবং সেই গাছের ছায়া কিন্তু সেই বিস্তৃত পুকুরের ওপরে পড়ছে, এবং সেই ছায়ার মধ্যে, এবং সেই বিশালভাবে ব্রড যে পুকুর, ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে ছায়া, সেখানে কিন্তু কাস্ট বাই দ্যাট হোর ট্রি, মানে যে ছায়াটা বললো যে কাস্ট, নিক্ষেপ করা, কাস্ট মানে নিক্ষেপ করা, দেখো শব্দার্থের মধ্যে পেয়ে যাবে, কাস্ট মানে নিক্ষেপ করা, যে ছায়াটা নিক্ষেপ করেছে সেই হোর মানে বিরাট প্রাচীন, ধূসর, বার্ধক্য, অ্যানসেন্ট যে ট্রিটা, গাছটা, সেই ছায়াটা নিক্ষেপ করেছে কোথায়, সেই বিস্তৃত পুকুরের মধ্যে, এবং সেই ছায়ায়, পুকুরের মধ্যে সেই ছায়ায়, সো বিউটিফুল, খুব সুন্দর, অ্যান্ড ভাস্ট, বিশাল বিস্তৃত, দ্য ওয়াটার লিলিস, পুকুরের মধ্যে বা জলের মধ্যে গড়ে ওঠা লিলি ফুলগুলো কিন্তু স্প্রিং, উদ্ভূত হয়েছে। স্প্রিং মানে জন্মে ওঠা, গজে ওঠা বা উদ্ভূত হওয়া। লাইক স্নো এনমাসড, যেন দেখে মনে হচ্ছে বরফের ছোট্ট ছোট্ট জমাট বাঁধা স্তূপ, ঠিক আছে? দেখো একত্রিত বা দলবদ্ধ হওয়াকে এনমাস হওয়া বলে। তাহলে দেখে মনে হচ্ছে ছোট ছোট বরফ যেন জমাট বেঁধেছে। তাহলে কাকে, সুন্দর করে আরেকবার দেখে নাও, অ্যান্ড ইন দ্য শ্যাডো, ছায়ার মধ্যে, ছায়াটা কোথায় রয়েছে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, সেই বিস্তৃত পুকুরে, ট্যাঙ্ক মানে পুকুর, যে ছায়াটা কে ফেলেছে, কাস্ট নিক্ষেপ করেছে, বাই দ্যাট হোর, সেই ধূসর রঙের বড় অ্যানসেন্ট প্রাচীন গাছটা, এবং সেই ছায়ার মধ্যে কি হচ্ছে, সো বিউটিফুল,
এত অপূর্ব সুন্দর আর কি এবং ভাস্ট বিস্তৃত মানে সারা পুকুর জুড়ে দ্য ওয়াটার লিলিস, জলের সেই লিলি ফুলগুলো স্প্রিং উদ্ভূত হয়েছে, ক্লিয়ার, গজিয়ে উঠেছে, লাইক স্নো ইন মার্চ, এবং সেগুলোকে দেখে যেন মনে হচ্ছে ছোট ছোট বরফের জমাট। ঠিক আছে, এখানে আমাদের ফিগার অফ স্পিচ পাচ্ছি স্যার, অবশ্যই পাবো আমরা। বলছে দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো ইন মার্চ, তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে, এই যে স্নোর সঙ্গে, আচ্ছা এখানে আমরা কালিটা চেঞ্জ করে নেব, বলছে এখানে তুলনা করা হয়েছে এই যে স্নোর সঙ্গে ওয়াটার লিলিকে তুলনা করা হয়েছে। লাইক, আবার লাইক কিন্তু আমাদের আছে, যেখানে লাইক থাকবে অ্যাস থাকবে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা করা হবে, সেটাকে আমরা বলবো সিমিলি। লাইক অ্যাস না থাকলে মেটাফর। ক্লিয়ার, সুন্দর করে আমাদের হয়ে গেল। এবার টুকটুক করে নেক্সট লাইনে আমরা চলে যাব। ওকে, তো নেক্সট স্লাইড কি বলছে দেখে নাও। হ্যাঁ, এইবার কি বলছে দেখো, কবি কিন্তু পুরো বিষয়টা, পুরো প্রাকৃতিক সৌন্দর্য, তার যে এলিগেন্স, তার যে মহত্ব, অপূর্ব দৃশ্য, সেটা কিন্তু কবি এতক্ষণ ধরে ফুটিয়ে তুললো আমাদের। ক্লিয়ার, তো এইবার কি বলছে দেখো, বলছে ছবিটার সঙ্গে রিলেট করবে। দেখো ছবিটাই বললো কবি, প্রথমেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একজন তরুদত্ত, তার বোন, তার ভাই, তিনজনে কিন্তু গাছটার ছায়ার নিচে সুন্দর করে তারা আনন্দ করতো, ছোটোবেলায় খেলাধুলো করতো। এবার কি বলছে দেখো, বলছে বাট কিন্তু নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স মানে কি চমৎকারিত, তার যে বিউটি, তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যর কারণে নয়। ঠিক আছে, কবি বলছে আমি তাকে এতটা, সে আমার প্রিয়, এতটা আমার ভালোবাসার পাত্র, ঠিক আছে, আমি তাকে এতটা ভালোবাসি গাছটাকে, শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, আরও কিসের কারণে, সৌন্দর্য তো বটেই, তার পাশে আরও কিসের কারণে, ডিয়ার বলছে নট, বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। আমার আত্মার কাছে এই যে ক্যাজুয়ারিনা ট্রিটা যে এত ডিয়ার, এত প্রিয়, ডিয়ার মানে কিন্তু প্রিয়, এত প্রিয়, সেটা শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, তার চমৎকারিত্বের জন্য নয়। বিনিথ ইট, তার পাশাপাশি কি বলছে দেখো, বিনিথ ইট, এর পাশাপাশি উই হ্যাভ প্লেইড, আমরা খেলেছি, এর নিচে আমরা খেলেছি। তার মানে কবির যে পার্সোনাল লাইফ, তার যে সিবলিং, তার যে ভাই বোন, সেই ভাই বোনদের স্মৃতি গাছটা মনে করে দেয়। ঠিক আছে, মনে করিয়ে দেয়, তার জন্য কিন্তু গাছটা ভেরি ভেরি স্পেশাল টু হার। ঠিক আছে, এই গাছের নিচে আমরা খেলা করেছি, যদিও ইয়ার্স মে রোল, বলছে বছরের পর বছর সময় কেটে যেতে পারে, ঠিক আছে, কোনো তাতে কিচ্ছু এসে যায় না, কোনো প্রবলেমের কিছু নেই। ও সুইট চ্যাম্পিয়ন্স, ও সুইট কম্পেনিয়ন্স, বলছে সেই ভালোবাসার, সেই মিষ্টি, সেই আমার সঙ্গীরা, লাভ, তাদেরকে আমি ভালোবেসেছিলাম, উইথ লাভ ইন্টেন্স, উইথ মানে দিয়ে, ভালোবাসা, চরম ভালোবাসা, পরম ভালোবাসা, বিরাট ভালোবাসা দিয়ে আমি আমার সেই সঙ্গীদেরকে, আমার ভাই বোনকে আমি ভালোবেসেছিলাম। ফর ইয়োর সেক, সেক মানে জন্য, উদ্দেশ্যের কারণে, এবং তোমাদের কারণেই, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, বলছে তোমাদের কারণেই, তোমাদের জন্যই এই গাছটা কিন্তু শ্যাল ভবিষ্যৎকাল হয়ে থাকবে, এভার সব সময় ডিয়ার, প্রিয় আমার কাছে। বুঝতে পারছো, এখানে কিন্তু ওলট পালট, এটাকে ইনভার্সান বলা হয়। কবিতার বললাম আবার সেই তোমার ছন্দের মিলের জন্য কিন্তু এরকম ওলট পালট করে রাখা হয়। তো দেখো ভার্ব আগে দিয়েছে সাবজেক্টের আগে, দ্য ট্রি, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল দ্য ট্রি শ্যাল এভার বি ডিয়ার টু মি। বুঝতে পারছো, ফর ইয়োর সেক। তো এরকম কবিতার সৌন্দর্যের ক্ষেত্রে, কবিতার ছন্দের ক্ষেত্রে এরকম ওলট পালট মিলিয়ে রাখা হয়। ঠিক আছে, ওকে, যাতে এটাকে টু সিম্পল না করা হয়। ক্লিয়ার, তাই বলছে তোমাদের জন্য এই গাছটা কিন্তু সারা জীবন আমার কাছে কিন্তু প্রিয় হয়ে থাকবে, তোমাদের জন্যই। এবং এই গাছটা কি বলছে, ব্লেন্ড, মিশ্রিত, ব্লেন্ড মানে কি মিশ্রিত, মিশে যাওয়া, তোমরা শব্দার্থগুলো ফলো করবে। ক্লিয়ার, তো মিশ্রিত উইথ ইয়োর ইমেজ, মানে তোমাদের যে ছবি, তোমাদের যে মূর্তি, সেই মূর্তি দিয়ে কিন্তু এই গাছটা মিশ্রিত। ইট শ্যাল অ্যারাইজ, বলছে এই গাছটাকে যখন আমি দেখি, এই গাছটার মধ্যে কিন্তু আমি তোমাদের ছবি মিশ্রিত একটা ছাপ আমার সামনে তুলে ধরে, এই গাছটা উইল অ্যারাইজ, জেগে ওঠে, শ্যাল অ্যারাইজ মানে ইট শ্যাল অ্যারাইজ, এটা জাগিয়ে তোলে, ইন মেমোরি মানে ইন মাই মেমোরি, আমার স্মৃতিতে, টিল বা তুলবে। ঠিক আছে, মানে গাছটা তো কবিকে মনে করায় এবং বলতে চেয়েছে সব সময় মনে করাবে, আমার স্মৃতিতে আসবে যতদিন পর্যন্ত দ্য হট টিয়ার্স, এই গরম কান্না বা টিয়ার, চোখের জল, ব্লাইন্ড মাইন আইস, মানে আমি যতদিন বেঁচে থাকবো, আমার চোখ যতদিন এই গরম জলে এই অন্ধ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত কিন্তু এই গাছটা বেঁচে থাকবে। এইখানেও কিন্তু কবি আরও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, পাঠকদেরকে, যে দ্য কবি
the poet is trying to immortalize the tree. বুঝতে পারছো? The tree is being made, but the poet is trying to make the tree very very special, very very powerful, very very spiritual. বুঝতে পারছো? এবং ইমমর্টাল করতে চাইছে, অমরণশীল কিন্তু করতে চাইছে গাছটাকে। তাই বলছে যতদিন পর্যন্ত আমার চোখ অন্ধ না হবে, এবং এখানে ততদিন পর্যন্ত গাছটা আমার চোখে বেঁচে থাকবে, আমার স্মৃতিতে বেঁচে থাকবে, এবং ততদিন পর্যন্ত তোমাদের, আমার যে প্রিয় কম্পেনিয়ন সঙ্গী ভাই বোন, তাদের চিত্রও কিন্তু আমার স্মৃতিতে ফুটে উঠবে। তাই প্রথমেই বলেছিলাম যে এই যে গাছটা, এই গাছটা কিন্তু একটা সিম্বল হিসেবে ইউজ হয়েছে। কিসের সিম্বল? কবির মেমোরি, কবির যে বিলাভেড, তার যে সিবলিংস ভাই বোন, তাদের জন্য একটা স্মৃতি, তার যে ইমোশন জড়িয়ে আছে সেই ইমোশন এবং নস্টালজিয়া মানে অতীতকে ফিরে পাওয়ার ইচ্ছা কেউ কিন্তু সিম্বলাইজ করছে গাছটা। ক্লিয়ার? এবার এখানে তোমাদেরকে বুঝতে হবে যে স্যার, হ্যাঁ এখানে বুঝতে হবে এই যে টিয়ার্স, এই জায়গাটা ফলো করো, এই টিয়ার্সটাকে হট কেন বলেছে স্যার? এটাকে তো অন্য কিছু বলতে পারতো, হট কেন, গরম টিয়ার কেন? দেখো এখানে গরম এই কারণে বলেছে, দ্য টিয়ার্স ইজ ফিল্ড উইথ ভেরি মাচ ইমোশনাল পেইন, মানে আবেগের যে যন্ত্রণা, তার যে ডিজায়ার, তার যে আকাঙ্ক্ষা টু 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 গেট দ্যাট পাস্ট লাইফ আগেন, মানে টু লিভ দ্যাট পাস্ট লাইফ আগেন, যে সেই অতীতের সেই জীবনটা আবার পুনরায় লিভ করার, বাঁচার, উপভোগ করার যে ইচ্ছা, কামনা, লঙ্গিং, সেই জন্যে কিন্তু একটা ইমোশনাল পেইনের মধ্যে আছে, ডিজায়ার আছে, লঙ্গিং আছে, সেই কারণে একটা যন্ত্রণার জন্যে গরম। দেখো গরম আমাদের গায়ে লাগলে সেটা কি আমাদের কাছে যন্ত্রণাদায়ক মনে হয়, আমাদের ব্যথা লাগে, কষ্ট হয়। ঠিক সেই রকম কবির কাছে যেন এই যে কান্নাটা, এই কান্নাটা কিন্তু একটা ইমোশনাল পেইন, সেই কারণে কিন্তু কান্নাটাকে, চোখের জলকে হট বলা হয়েছে, তাকে আঘাত দিচ্ছে। বুঝতে পারছো? সে সরো ফিল করছে, স্যাড হচ্ছে। ওকে, তো এটা গেল সুন্দর করে কিন্তু আমরা এখানে দেখলাম। এবার আমরা টুকটুক করে কিন্তু আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, আচ্ছা এখানে আমি তোমাদেরকে আরও একটা তোমাদেরকে বলবো একটা, এখানে আমি বলবো না, এখান থেকে বলে তোমাদের একটা ফিগার অফ স্পিচ বলে দিই, অবশ্যই বলে দিই। চলো এইখানটা যদি আমরা ফলো করি, দেখো ইট শ্যাল রাইজ ইন মেমোরি, এইটুকু ফলো করো, বিষয়টা বুঝে যাবা। ফিগার অফ স্পিচের নাম হচ্ছে, ফিগার অফ স্পিচের নাম কি? এনজ্যামমেন্ট, ENJAMB, এনজ্যাম্বমেন্ট, MENT। এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে কবিতার, দেখবে মাঝে মাঝে তোমরা বিভিন্ন কবিতাতেও পাবে যে এই যে বিষয়গুলো, একটা লাইন দেখবে, একটা লাইন কমপ্লিটলি শেষ হচ্ছে না, কোনো পাংচুয়েশন মার্ক থাকছে না, সেই লাইনটার কন্টিনিউশন পরের লাইনেও চলে যাচ্ছে উইদাউট এনি পাংচুয়েশন মার্ক। দেখো কমপ্লিট হলো না, ইট শ্যাল অ্যারাইজ বলছে ব্লেন্ড উইথ ইউর ইমেজ, তোমাদের এই ইমেজের সাথে মিশ্রিত, ইট শ্যাল অ্যারাইজ, এটা জাগিয়ে তুলবে। অ্যারাইজের পরে দেখো কমা নেই, কোনো পাংচুয়েশন মার্ক নেই, ইন মেমোরি, আমার স্মৃতিতে। তাহলে এই যে লাইনটা এখানে কমপ্লিট হলো না, এই লাইনটার কন্টিনিউয়েশন কিন্তু পরের লাইনে চলে গেল, এই বিষয়টাকে, এই লিটারারি আর কি আমরা বলবো স্টাইলটাকে আমরা বলি যে এনজ্যাম্পমেন্ট। এই ফিগারটাকে, লিটারারি ফিগারটাকে আমরা বলবো এনজ্যাম্পমেন্ট মানে যখন একটা লাইনের কন্টিনিউয়েশন কিন্তু বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য লাইন, মানে ওই লাইনের এন্ডের বিয়ন্ডেও চলে যাবে উইদাউট এনি পাংচুয়েশন মার্ক, সেই ফিগারটাকে আমরা কিন্তু বলবো যে এনজ্যাম্পমেন্ট। ওকে, সুন্দর, তোমরা অনেক জায়গায় পাবে, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। ওকে চলো, এবার কি বলছে আমরা দেখে নেবো। এবার বলছে হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, বলছে এবার কবি কি শুনতে পাচ্ছে, দেখো বলছে হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক। ডার্জ মানে কি? ডার্জ মানে অন্ত্যেষ্টি গাথা, মানে মানুষ মারা গেলে সেই মানুষের শোক করে, মানুষের আর কি শোকার্ত হয়ে সেই মৃত মানুষের উদ্দেশ্যে যে গানটা গাওয়া হয় সেটাকে আমরা অন্ত্যেষ্টি গাথা বলি, মানে মরে যাওয়ার পরে। ঠিক আছে, তা হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, বলছে ওই যে ডার্জ লাইক অন্ত্যেষ্টি গান এর মতো যে বিড়বিড় শব্দ, মারমার কলকল ধ্বনি, সেটা কি আমি শুনতে পাচ্ছি? দ্যাট, যেটা আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি, লাইক দ্য সি, ঠিক মনে হচ্ছে যেন সি ব্রেকিং, সমুদ্র ভেঙে পড়ছে, অন এ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মানে কি? অমসৃণ নুড়ি পাথর। দেখো অমসৃণ নুড়ি, তাই বলছে অমসৃণ নুড়ি, ছবিটাকে রিলেট করে করো, দেখো বুঝতে পারবে। বলছে সমুদ্রের ঢেউ যেমন সমুদ্রের তীরে এসে অমসৃণ নুড়ির ওপরে আশ্রে পড়ে, ঠিক তার যেমন শব্দ, সেই শব্দের মতো শব্দ যেন আমি শুনতে পাচ্ছি, এবং সেটা যেন একটা অন্ত্যেষ্টি গাথা। তো এখানে কবি বলে দিচ্ছে, এখানে এই লাইনের মধ্যে কবি বলতে চেয়েছে যে কবির যে প্রিয় বিলাভেড সিস্টার্স অ্যান্ড ব্রাদার, তারা মারা গেছেন, এবং তার মারা যাওয়াতে সেই স্মৃতিতে তার চোখে ফুটে উঠছে, এবং সেটা ফুটিয়ে তুলছে কিন্তু সেই ক্যাজুয়ালিনা ট্রি, এবং তার জন্যে
তিনি যে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এটা কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে, এই ফ্রেজগুলোর মধ্যে কিন্তু ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। যে ডার্জ লাইক মারমার, তার মানে কি? তার মানে কিন্তু তাদের স্মৃতিটা কবির মনে আসছে এবং কবি কিন্তু ফিলিং ভেরি স্যাড। কবি কিন্তু তার মনে কিন্তু ফিল্ড উইথ সরো, মানে দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই বলছে যে সেই শব্দটা কিন্তু আমি শুনতে পাচ্ছি, যেন শব্দটা কিসের মতো? অমসৃণ নুড়ি পাথরের ওপরে সমুদ্রের ঢেউ ভেঙে পড়লে যেমন শব্দ, ঠিক সেই রকম শব্দ, মানে তার হৃদয়টাও যেন ভেঙে যাচ্ছে, বুঝতে পেরেছো? ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্ট, এটা হলো সেই গাছের কান্না। এবং এই শব্দটা কি? শব্দটা হচ্ছে গাছের কান্না। অ্যাকচুয়ালি তার মনের মধ্যেও, কবির মনের মধ্যেও কিন্তু কান্না কিন্তু শোনা যাচ্ছে, নিজে কিন্তু কান্নায় ফেটে পড়ছে ভেতরের দিক থেকে, ইন্টারনালি, ঠিক আছে? ওকে, অ্যান এরি স্পিচ, এবং এই শব্দটাকে বলেছে এরি মানে ভুতুরে বা অলৌকিক একটা যেন শব্দ, ঠিক আছে? তার মানে এখানে কবি এটা কিন্তু বলতে চেয়েছে যে একটা ম্যাজিক্যাল, একটা স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু সেই গাছের মধ্যে আছে। মানে গাছের চারিদিকে ছবি শুনতে বা কবি একটা যেন একটা অদ্ভুত অলৌকিক একটা শব্দ শুনতে পাচ্ছে, এবং সেটাকে কবি বলছে যে এটা যেন গাছের কান্না, গাছ যেন দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে কিন্তু এই কান্নাটা কিন্তু কবির মনের মধ্যেও হচ্ছে, ক্লিয়ার? এবং এটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন গাছটার মধ্যে কিন্তু দ্য ট্রি হ্যাজ আ ভেরি স্পেশাল পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ স্পিরিচুয়াল পাওয়ার অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার অ্যাজ ওয়েল, বুঝতে পারছো? এবং এখানে তোমরা কি ফিগার পাচ্ছ, কি ফিগার অফ স্পিচ পাচ্ছ? দেখো, এই যে ডার্জ লাইক মারমার, এটা শুনলে তোমাদের মধ্যে, বা ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, একটা নুড়ি পাথরে ভরা আর কি তরে বা তটের ওপরে বা তীরের ওপরে কিন্তু সমুদ্রের ঢেউ এসে ভেঙে পড়ছে, তার একটা শব্দ কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অডিটরি ইমেজ, ক্লিয়ার? এটা হচ্ছে অডিটরি ইমেজ, ঠিক আছে? অডিটরি, AUDI, ওকে, AUDITORY, অডিটরি কিন্তু একটা ইম্প্যাক্ট, একটা ইমেজারি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, ক্লিয়ার? এবং এখানে কি আছে? আমরা কিন্তু এখানে পার্সনিফিকেশনও পাচ্ছি একদিকে, অন্যদিকে পার্সনিফিকেশন প্রায় সব জায়গাতেই পাবে, দু এক জায়গায় পার্সনিফিকেশন। কোথায়? দেখো, এখানটা যদি আমরা ফলো করি যে দ্য ট্রিস ল্যামেন্ট করা, দুঃখ প্রকাশ করা কার কাজ? মানুষের কাজ। তাহলে গাছ দুঃখ প্রকাশ করছে, গাছকে মানুষের বৈশিষ্ট্য দিচ্ছে, পার্সনিফিকেশন ইজ ভেরি ক্লিয়ার? ওকে, এবার নেক্সট চলে যাব। তাহলে এই লাইনগুলোর মধ্যে দিয়ে কিন্তু কবির যে দুঃখ, কবি গাছকে কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার দিচ্ছে, তার অতীতের যে লাইফ, তার ভাই বোনদের প্রতি তার যে ভালোবাসা, ভাই বোন মারা যাওয়ার পরে তাদের প্রতি যে দুঃখ, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। নেক্সট লাইনে কি বলছে আমরা দেখে নেব। বলছে দ্যাট হ্যাপলি, দ্যাট বলতে কিন্তু ওই গানটা। আচ্ছা, এখানে কিন্তু আমরা আর একটা সিমিলিও পাচ্ছি, আগেরটা আমি বলতে তোমাদেরকে ভুলে গেলাম। দেখো, এখানে লাইক শব্দটা কিন্তু ইউজ করছে। দেখো, লাইক শব্দটা আমরা পেয়েছি। তাহলে ডার্জ লাইক মারমার, তাহলে এই যে মারমারটা, এই যে কলধ্বনিটা, মানে গাছের যে ল্যামেন্ট, সেই ল্যামেন্টকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে কিন্তু একটা ডার্জ লাইক মারমার, ঠিক আছে? দ্য সং অফ দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রি, সেই ট্রিকে কিন্তু ডার্জের সঙ্গে তুলনা করা হয়েছে, বুঝতে পেরেছো? বা বলতে চেয়েছে যে এই যে লাইক, এখানেও লাইক আছে, এবং এই যে কান্নাটাকে এই যে দুটো জিনিসের সঙ্গে তুলনা করেছে, এটা কিন্তু সিমিলি ও বটে, ক্লিয়ার? সিমিলি লিখে দিই আমি এখানে, ক্লিয়ার? সিমিলি, SIMILI, সিমিলি তুলনা করছে, লাইক বা অ্যাস থাকলে সিমিলি। তাহলে গাছের যে ল্যামেন্ট, সেই ল্যামেন্টকে একদিকে সমুদ্রের বিচের ওপরে যে শব্দ হয়, ঢেউয়ের শব্দ, সেই শব্দের সঙ্গে তুলনা করেছে, আবার ডার্জের সঙ্গেও তুলনা করেছে, সিমিলি। ওকে, নেক্সট টপিকে আমরা নেক্সট লাইনে চলে যাব। বলছে এই যে গানটা, দ্যাট মানে কিন্তু ওই গানটা, বলছে দ্যাট হ্যাপলি মানে পারহ্যাপস, প্রবাবলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, বলছে সেই অজানা কিন্তু যে দেশ, সেই দেশে কিন্তু পৌঁছে যায় সম্ভবত। কোন অজানা দেশ? মানুষ ছবিটা দেখলে বুঝতে পারবে, মারা যাওয়ার পরে মানুষ যে দেশে যায়, মানে হেভেন, স্বর্গে। তাই বলছে প্রবাবলি, সম্ভবত, হয়তো আমার কাছে আননোন পরিচিত যেই জায়গাটা, সেই আননোন ল্যান্ডে কিন্তু চলে যায়। আননোন, অপরিচিত, ইয়েট তা সত্ত্বেও ওয়েল নোন, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালোভাবে পরিচিত। এবং সেটা কীভাবে? টু দ্য আই অফ ফেইথ, মানে বিশ্বাসের চোখে কিন্তু খুব পরিচিত। ভালো করে বুঝে থাকো কী বলতে চেয়েছে। বলছে এই গানটা হয়তো পৌঁছে যাচ্ছে সেই মৃতের দেশেও পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছো? মানে যে দেশে মারা গেলে মানুষজন চলে যায়, সেই স্বর্গের দেশেও কিন্তু চলে যাচ্ছে গানটা, ঠিক আছে? আমার ভাই বোনরা সেই দেশে চলে গেছে, তাদের কাছেও যেন সেই দুঃখ বা আমার এই কষ্ট, এই গাছের যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু ভাই বোনদের কাছেও পৌঁছে যাচ্ছে, সেই স্বর্গের দেশেও পৌঁছে যাচ্ছে। যদিও সেটা আননোন একটা ল্যান্ড, অপরিচিত, কিন্তু আমরা মানুষ সবাই বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে আমরা স্বর্গে যাই, একটা আফটার লাইফ বলে একটা কিছু আছে যেখানে আমরা চলে যাই। তাই বলছে
অজানা হলেও যেন আমাদের বিশ্বাসের চোখে পরিচিত একটা জায়গা। ক্লিয়ার? তো এটাও কিন্তু একটা ইমেজারি, তো প্রত্যেকটা লাইনেই আমরা ইমেজারি পাচ্ছি। নেক্সট লাইনে আমরা চলে যাবো, কি বলছে এবার দেখে নাও। বলছে যে আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট ওয়েল, বলছে এই যে চিৎকারটা, এই যে গানটা, এই যে গাছের যে ল্যামেন্টটা, এই ল্যামেন্টটা, ওয়েল মানে কি, ক্রন্দন, বিলাপ, তাহলে গাছের এই বিলাপটা ফার ফার অ্যাওয়ে মানে অনেক দূরে আমি শুনতে পেয়েছি, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অনেক দূরের জায়গাতে, দেশে, বাই মেনি শেল্টার্ড বে, বলছে অনেক, মেনি মানে অনেক, শেল্টার্ড মানে শান্ত, আশ্রয় নেওয়া, বে মানে উপসাগর, ওয়েন যখন, স্লাম্বার্ড মানে কি, ঘুমন্ত, দেখো স্লাম্বার্ড মানে হচ্ছে ঘুমন্ত, নিদ্রায় আচ্ছন্ন, ইন হিজ কেভ মানে তার দুর্গের মধ্যে, তার গুহার মধ্যে ঘুমন্ত, দ্য ওয়াটার রেইদ মানে হচ্ছে কি, আত্মা, প্রেতাত্মা, ভূত, ঠিক আছে। বলছে ঘুমিয়ে থাকা যে জলজ ভূত, তার গুহার মধ্যে ঘুমিয়ে থাকা সেই ভূতটা কি করে, ঘুমিয়ে থাকে সেই সময়, মানে বলতে চেয়েছে এটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, এটা ইমেজারি তো বটেই, এটার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছে যে গাছটার কতটা দেখো স্পিরিচুয়াল একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, যে আমি অনেক দূরের জায়গাতে আমি ছিলাম, ডিস্ট্যান্ট ল্যান্ডসে ছিলাম, মানে কবি অনেক দূরে বিভিন্ন দেশে কবি ভ্রমণ করেছে, ঘুরেছে, দেখো পরে আমরা পাবো ফ্রান্স, ইটালি, ক্লিয়ার। তো সেখানকার অনেক বিচ, তটভূমিতে আমি রাত্রিবেলা দিন যাপন করেছি, শেল্টার্ড মানে শান্ত, আশ্রয়প্রাপ্ত, ঠিক আছে, সেখানে আমি আশ্রয় নিয়েছিলাম, রাত্রের আকাশ, রাত্রের সৌন্দর্য, বিউটি আমি দেখেছি। তো যখনই আমি এরকম একা নির্জন একটা কোনো বিচে, কোনো তটভূমিতে আমি স্থান নিয়েছিলাম, আমি ছিলাম, তখনই আমি কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যে আমি তোমার সেই গান শুনতে পেয়েছি, সেই চিৎকার, সেই বিলাপ শুনতে পেয়েছি। মানে আমি আবার কিন্তু কবি এটা এখানে পরিষ্কার করে দিচ্ছে, দ্য ট্রি হ্যাজ আ ভেরি ম্যাজিক্যাল পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার অ্যাজ ওয়েল, যে এতটাই পাওয়ারফুল, এতটাই কিন্তু একটা আধ্যাত্মিক তার মধ্যে ক্ষমতা আছে, যে আমি দূরে থাকা সত্ত্বেও কিন্তু তোমার যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্স থেকে কিন্তু আমি কখনো, আই ওয়াজ নেভার এভার সেপারেটেড ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ ইয়ার্স। বুঝতে পেরেছো, এটা কবি বোঝাতে চেয়েছে। ওকে, তাই বলছে আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আমি কিন্তু শুনতে পেয়েছি সেই ক্রন্দন বিলাপ, ফার অ্যাওয়ে অনেক দূর থেকেও, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দূরের সমস্ত পৃথিবী নয়, দেশ থেকেও, যেখানে বাই মেনি শেল্টার্ড বে অনেক আশ্রয়প্রাপ্ত শান্ত সমুদ্রের তীরে আমি বসেছিলাম, এবং যেখানে স্লাম্বার্ড ইন হিজ কেভ মানে ঘুমিয়েছিল, নিদ্রাচ্ছন্ন ছিল কিন্তু জল, এবং সেই গুহার মধ্যে জলের যে ভূত, সেই ভূত কিন্তু ঘুমাচ্ছিল, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, জলে যে ভূত ঘুমাচ্ছিল, তো এই ভূত বিষয়গুলো তুলে ধরেছে কবি, এটাই বলতে চেয়েছে যে এটা ওই যে গাছটার যেন একটা স্পিরিচুয়াল একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, বলছে যখন নিদ্রাচ্ছন্ন ছিল তার গুহার মধ্যে জলজ ভূত মানে এতটাই শান্ত, এবার জল শান্ত ছিল, কোনো ঢেউ ছিল না, একদম স্তব্ধ ছিল, সেই কারণে এই ইমেজটা কবি ব্যবহার করেছেন। অ্যান্ড দ্য ওয়েভস, ঢেউরা কী করছিল, জেন্টলি মৃদুভাবে, আলতোভাবে, কিসড চুম্বন করছিল, দ্য ক্লাসিক শোর তটভূমি অব ফ্রান্স অ্যান্ড ইটালি। তাহলে ফ্রান্স অ্যান্ড ইটালিটিকে বলার মানে হচ্ছে এই সমস্ত জায়গায় কবি ঘুরতে গেছিল, এবং সেখানকার সমুদ্র তটে কবি আশ্রয় নিয়েছিল, বসেছিল, এবং সেখানের যে তটভূমিতে কিন্তু সমুদ্রের জল বা ঢেউগুলো একদম জেন্টলি কিন্তু সেই ক্লাসিক শোরগুলোকে আর কি চুম্বন করছিল। এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা তুলে ধরেছে, তার কারণ কি, ক্লাসিক বলার কারণ হচ্ছে কি, ক্লাসিক মানে কিন্তু উচ্চ মানের, তো সেই জায়গার যে সৌন্দর্যতাটা ফ্রান্স ইতালির যে বিচের তটভূমির বিভিন্ন সমুদ্রের, সেটার জন্য কবি কিন্তু সেটা একটা বর্ণনা এখানে তুলে ধরেছেন এই ক্লাসিক শব্দের মধ্যে দিয়ে, এটা কতটা উচ্চ মানের। এবং এটাও কবি ক্লারিফাই করতে চেয়েছেন, রিপ্রেজেন্ট করতে চেয়েছেন যে যতটাই আমি সৌন্দর্যের মধ্যে থেকেছি, আমি কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে, সেই রাত্রির অন্ধকারের নিস্তব্ধতার মধ্যে কিন্তু আমি তোমার গান শুনতে পেয়েছি। বুঝতে পেরেছো? এবং আরও কি বলছে দেখো, বিনিথ দ্য মুন, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু চাঁদের নিচে আমি বসেছিলাম, বা এই সমস্ত সৌন্দর্যগুলো সেখানে চাঁদ প্রেজেন্ট ছিল সব জায়গাতেই। বুঝতে পেরেছো? বিনিথ দ্য মুন, ওয়েন আর্থ লে ট্রেন্স, যেখানে পৃথিবী যেন একদম মোহ আচ্ছন্ন হয়ে গেছিলো, সম্মোহিত হয়ে গেছিলো, মানে পৃথিবীর কাছেও যেন একদম কোনো পাওয়ার ক্ষমতা ছিল না, একদম নিদ্রায় ভেঙে পড়েছিল। ইন এ ড্রিমলেস সুন মানে অজ্ঞান, পুরো পৃথিবীটা দেখে যেন আমার মনে হয়েছিল যে পুরো অজ্ঞান হয়ে গেছে, সম্মোহিত হয়ে গেছে। ঠিক আছে, এখানেও কিন্তু গাছের যে পাওয়ার, তার যে ক্রন্দন, সেই ক্রন্দন বিলাপে যেন পুরো পৃথিবীটা, আমি যেখানেই গেছি পুরো পৃথিবীটা, পুরো নেচারটা, পুরো সমুদ্রের তটভূমি যেন শান্ত হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, একদম পুরো পরিবেশ যেন একদম
পুরোপুরি একদম শান্ত, একদম কোমল নিস্তব্ধতায় আচ্ছন্ন ছিল। কবি এটাই বলতে চেয়েছে যে এই যে গাছ, সেই গাছটার এমনই পাওয়ার, কবি যেখানেই গেছে তার প্রেজেন্স কিন্তু উপলব্ধি করেছে, ঠিক আছে? কোনো জায়গায় কিন্তু সেই গাছ থেকে সে মুক্তি পায়নি কবি। নেক্সট প্যারায় যদি আমরা যাই, কি বলতে চেয়েছে দেখো, বলছে অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকবার দ্য মিউজিক রোজ, প্রত্যেকবার সেই গানটা কিন্তু জেগে উঠেছিল বিফোর মাইন ইনার ভিশন, আমার জাগিয়ে তুলেছিল আমার যে ইনার ভিশন, অন্তরের যে দৃষ্টি, সেই দৃষ্টির মধ্যে, মানে যতবারই আমি গানটা শুনেছি বিফোর মাইন ইনার ভিশন, আমার সেই অন্তর্দৃষ্টির সামনে রোজ উঠেছিল, উদিত হয়েছিল এ ফর্ম, একটা আকার, যে আকারটা সাবলাইম। সাবলাইম মানে কি? মহিমান্বিত, শ্রেষ্ঠ, মহত্তম, একটা বিশাল শ্রেষ্ঠ একটা ইমেজ আমার সামনে ফুটে উঠেছিল। এবং সেই ইমেজটা কি? দাই ইমেজ, তোমার। দাই মানে ইয়োর, দাই মানে হচ্ছে তোমার, তোমার যে আকার, তোমার বলতে এই গাছের আকারের কথা কিন্তু কবি বলছে। ও ট্রি, হে গাছ, তোমার ছায়া, তোমার ছবি কিন্তু আমার চোখের মধ্যে ফুটে উঠেছিল যতবার তোমার সেই গান, সেটা আমি ইটালি হোক, ফ্রান্সে হোক, যেখানেই আমি গেছি, তটভূমিতে বসে আছি, স্নিগ্ধ নিস্তব্ধ পরিবেশে, আমার চোখের সামনে একটা ইমেজ ফুটে উঠেছে, সেই ইমেজটা কিন্তু তোমার, ঠিক আছে? এবং তোমার এই শক্তিতে, ক্ষমতায়, তোমার এই গানের বিলাপে সমস্ত জায়গাটা নিস্তব্ধ হয়ে যেত। এবং সেই সময় তোমার ছবি ফুটে উঠতো অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, ঠিক যেন আমার মনে হতো সেই ছবিটা আমি কখন উপলব্ধি করেছিলাম, আমার হ্যাপি, সেই সুখকর, খুশি ভরা, খুশিতে ভরপুর সেই প্রাইম, মানে আমার যে প্রারম্ভিক, ঠিক আছে, মৌলিক বা প্রাথমিক যে এজ, মানে কি চাইল্ডহুড, আমার সেই চাইল্ডহুডে দেখা কাটানো সেই সময়ের মতো, যে সময় আমি আমার ভাই বোনদের সঙ্গে গাছের নিচে কিন্তু একসঙ্গে খেলতাম, এটা বোঝাতে চেয়েছে। আই স দি, আমি তোমাকে দেখেছি বা দেখেছিলাম, ইন মাই ওন লাভড, আমার সেই নিজের লাভড, প্রিয়, নেটিভ, নেটিভ মানে কি? দেশীয়, যে মানে ক্লাইমেট, মানে পরিবেশ, চারিদিকে প্রকৃতির মধ্যে ফুটে উঠেছে। মানে আমি যখনই এই গানটা শুনেছি, আমার মনের মধ্যে তোমার প্রতিচ্ছবি ফুটে উঠেছে, এবং সেই প্রতিচ্ছবিটা কোথায়? আমার সেই চাইল্ডহুডে কিন্তু আমাকে টেনে নিয়ে গেছে, ব্রিং মি টু মাই চাইল্ডহুড, যেখানে আমি আমার ভাই বোনরা একসঙ্গে কাছে নিচে খেলছি, এবং আমার সেই দেশ, আমাদের নিজের দেশ ইন্ডিয়া, সেইখানে কিন্তু, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম কলকাতা, তো সেই জায়গার ছবি কিন্তু আমার সামনে তুলে ধরেছে গাছটা। দেয়ারফর, এই কারণে আই, কি বলছে ভালো করে শুনবে, দেয়ারফর সেই কারণে আই ফেইন, ফেইন মানে কি? ফেইন মানে সানন্দে, ফেইন মানে আনন্দের সঙ্গে, আই উড, ফেইন মানে আমি সানন্দে, কনসেক্রেট, কনসেক্রেট মানে পবিত্র, বা এখানে কিন্তু বলতে হচ্ছে নিবেদন করা, উৎসর্গ করা, নিবেদন করা, উৎসর্গ করা, আমি উৎসর্গ করব, আমি ডেডিকেট করব। এ লে মানে কি? একটা কবিতা, একটা হচ্ছে গীতি কবিতা, একটা গান, একটা গাথা, ঠিক আছে? দেখো শব্দার্থের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমার উদ্দেশ্যে, আনটু দাই অনার, তোমার সম্মানে, তোমাকে উদ্দেশ্য করে, তোমাকে সম্মান জানিয়ে আমি কিন্তু একটা গান, একটা গীতি, একটা কবিতা লিখব। ট্রি, গাছ, বিলাভড অফ দোজ, তুমি কিন্তু প্রিয় ছিল সেই সমস্ত ব্যক্তিদের, কাদের? ভাই বোনদের কথা বলছি। চলো আমরা দেখে নিই। ওকে, হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে অফ দোজ, কাদের, কাদের প্রিয় তুমি ছিলে? হু, যারা, নাও এখন, ইন ব্লেসড স্লিপ, যারা কিন্তু এখন একদম সুখকর, ব্লেসড মানে কি? দেখো স্বর্গ সুখপ্রাপ্ত, স্বর্গ সুখপ্রাপ্ত মানে কি? মরে যাওয়ার পরে আমরা কোথায় যাই? স্বর্গে চলে যাই, ঠিক আছে? তো যারা এখন কিন্তু ঘুমাচ্ছে, একটা স্বর্গ সুখপ্রাপ্ত একটা ঘুমে কিন্তু তারা ঘুমিয়ে আছে। ফর এই মানে কি? ফর এভার, রিপোজ, রিপোজ মানে কি? বিশ্রাম, তোমাদেরকে বলেছিলাম রিপোজ মানে বিশ্রাম, আর এই মানে এভার, ফর এভার রিপোজ মানে একদম সারা চিরন্তন ঘুমের মধ্যে তারা কিন্তু চলে গেছে, এবং তারা কিন্তু স্বর্গসুখপ্রাপ্ত একটা ঘুমের দেশে তারা চলে গেছে। এবং তারা কি ছিল? ডিয়ারার দ্যান লাইফ, তারা আমার কাছে, আমার জীবনের থেকেও প্রিয় ছিল। ডিয়ার মানে প্রিয়, টু মি, আমার কাছে। অ্যালাস বলছে হাই, এক দুঃখ প্রকাশ করছে, এটা কিন্তু একটা ইন্টারজেকশন, এটা কিন্তু দুঃখের ইন্টারজেকশন, ঠিক আছে? সরো, ওয়্যার দে, তারা সত্যি সত্যিই কিন্তু, মানে ওই যে বললাম যে ইনভার্সান, লাইনগুলোকে সহজ সরলভাবে পরপর না লিখে ওলট পালট করে লেখা কবিতার ছন্দের জন্য, এবং কবিতাটাকে যাতে একদম ইজি মনে না হয় সেই কারণে, ক্লিয়ার? তো বলছে অ্যাকচুয়ালি লাইনটা এরকম ছিল, দে ওয়্যার ডিয়ারার টু মি দ্যান লাইফ, ঠিক আছে? তারা আমার কাছে আমার লাইফের থেকেও ডিয়ার ছিল, অনেক বেশি প্রিয় ছিল, এটাই বলতে চাইছি। যারা এখন একদম স্বর্গসুখপ্রাপ্ত, চিরকালের ঘুমের মধ্যে এসে তারা কিন্তু চলে গেছে, ল্যান্ড অফ ডেড, ক্লিয়ার? ওকে, নেক্সট লাইনে আমরা চলে যাব। এইবার আমরা টুকটুক করে শেষের দিকে এগিয়ে যাচ্ছি, কি বলছে দেখে নাও।
এবার এই লাইনগুলোর মধ্যে দিয়ে এখানে একটা অ্যালিউশন আমরা পাবো, ফিগার অফ স্পিচ আমরা সুন্দর করে পড়বো, পড়ে তারপরে কিন্তু দেখতে পাবো। দেখো এখানে এই যে এটাকে, এগুলো কিন্তু ইউ ট্রি, ঠিক আছে, এই ইউ হচ্ছে ওয়াই, আচ্ছা এটা আমরা কালি চেঞ্জ না করলে বুঝতে পারবো না, ওয়াই ই ডাব্লিউ, ইউ ট্রি, ঠিক আছে। তো এটা প্রথমে তোমাদেরকে আমি মেনশন করেছিলাম, বলেছিলাম ইউ ট্রিটা কোথায় পাওয়া যায়, বোরোডেল, এবং ইউ ট্রিকে ফেমাস করেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ক্লিয়ার। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে ইউ ট্রিজ যে কবিতা লিখেছিলেন তার মধ্যে যে গাছগুলো আমরা দেখতে পাই, বোরোডেল মানে ইংল্যান্ডের একটা ভ্যালি সেখানে, এবং সেই গাছের মতো কিন্তু কবি তরুদাত কিন্তু ওয়ার্ডসওয়ার্থের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ওয়ার্ডসওয়ার্থের দুটো লাইনও আমরা এখানে কোট করতে আর কি পাবো, এই প্যাসেজের মধ্যে কিন্তু আমরা পাবো, এই লাইনগুলোর মধ্যে সেই ওয়ার্ডসওয়ার্থের মতো কিন্তু ইউট্রির মতো তো এই ক্যাজুয়ালিনা ট্রিকেও কিন্তু ইমমোর্টাল করতে চেয়েছেন কবি। তো কি বলছে দেখে নাও, বলছে মেস্ট মানে মে, MAY, মে, দাও মানে ইউ, মে ইউ বি নাম্বার্ড, নাম্বার্ড মানে কি, নাম্বার্ড মানে গোনা হবে, তোমাকে গণনা করা হবে, মনে রাখা হবে, ওয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিনগুলো ফুরিয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, যখন আমি মারা যাব, উইথ ডেথলেস ট্রিজ, সেই মৃত্যুহীন গাছেদের সঙ্গে, লাইক দোজ, সেই সমস্ত গাছগুলো যেগুলো ইন বোরোডেল, বোরোডেল নামক যে ভ্যালি ইংল্যান্ডের, সেই ভ্যালিতে পাওয়া যায়, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, অফুল মানে কিন্তু এখানে ভয়ঙ্কর ভয়ানক নয়, অফুল মানে হচ্ছে আমরা বলতে পারি মহান বা শ্রদ্ধাজনক, যে গাছগুলো তোমার মধ্যে একটা শ্রদ্ধার একটা এক্সপ্রেশন তোমার মধ্যে তুলে ধরবে, ঠিক আছে, সেই গাছগুলোর ডালপালার নিচে লিঙ্গার্ড, ঘুরে বেড়ায়, পেল বিবর্ণ হয়ে ঘুরে বেড়ায়, কি ঘুরে বেড়ায়, দেখো এই লাইন দুটো কিন্তু ওয়ার্ডসওয়ার্থের লাইনের থেকে, কবিতার থেকে, ইউট্রিস থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। ফিয়ার ঘুরে বেড়ায়, ট্রেম্বলিং হোপ, কাঁপতে থাকা আশা, অ্যান্ড ডেথ মৃত্যু, যাকে বলা হয়েছে দ্য স্ক্যালেটন, কঙ্কাল হিসেবে, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমাদেরকে আমি এখানে বলি, আচ্ছা আগে মিনিংটা এক্সপ্লেন করে দিই, তাহলে আরেকবার ভালো করে শুনে নাও। বলছে তোমাকে নাম্বার্ড গোনা হবে, যখন আমার দিন ফুরিয়ে যাবে, আমি মারা যাব, সেই সমস্ত মৃত্যুহীন গাছেদের সঙ্গে তুলনা করা হবে, লাইক দোজ ইন বোরোডেল, ঠিক আছে, সেই বোরোডেলে পাওয়া গাছগুলোর মধ্যে দিয়ে। তাহলে কবি কিন্তু এই দুটো লাইনের মধ্যে আমরা বলতে পারি অ্যালিউশন নামক ফিগার অফ স্পিচটা, অ্যালিউশন, ALLUSION, অ্যালিউশন মানে কি, ইঙ্গিত, ঠিক আছে। তাহলে হ্যাঁ, মানে কোনো একটা জিনিস আর একটা জিনিসের প্রতি ইঙ্গিত করে, সেটাকে আমরা অ্যালিউড বলি, অ্যালিউশন কিন্তু তুলে ধরেছেন ফিগার অফ স্পিচ। তো এই যে গাছ, সেই গাছটা কিন্তু ইউট্রিসের কথা, ঠিক আছে, তুলে ধরেছেন, অনেকটা শেক্সপিয়ারের কথাও তুলে ধরেছেন, তো এটাকে আমরা অ্যালিউশন বলবো, ঠিক আছে। তো অ্যালিউশন, এবার কি বলছে দেখো, তাহলে যে গাছগুলো আমরা বোরোডেলে দেখতে পাই, সেই ইউট্রিসের মতো ডেথলেস, মৃত্যুহীন তোমাকে আমি করব, বা তোমাকে কিন্তু গোনা হবে, এবং সেই ইউ গাছ মানে যে গাছগুলোর তলায়, বলছে আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার নিচে লিঙ্গার্ড ঘুরে বেড়ায় এবং বিবর্ণ হয়ে যায়, পাওয়ারলেস হয়ে পড়ে, কোন সমস্ত, ভালো করে বোঝো, মানুষ, আমরা মানব জগৎ, আশা, মৃত্যু, ফিয়ার, এইগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, মৃত্যুর যে ভয়, এবং এই যে মৃত্যু, সমস্ত জিনিসগুলোকে কিন্তু মৃত্যুর ছায়া কিন্তু সবার উপরেই পড়ে, তাই তো, মৃত্যু সবার উপরেই তার ছায়া ফেলে। কিন্তু এখানে কবি তরুদাত বলতে চেয়েছে, ঠিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন বলেছেন, তার ইউট্রিস কিন্তু ইমমর্টাল, তার এই ইউট্রিস কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতে ডেথ, হোপ, ফিয়ার, এই সমস্ত কিছু থেকে অনেক ওপরে, এদের নিচে আসলেই কিন্তু তাদের কোনো পাওয়ার থাকে না, মৃত্যুর কোনো পাওয়ার থাকে না, মৃত্যু কোনো ইফেক্ট ফেলতে পারবে না এই ইউট্রিসকে, ঠিক আছে, কোনো হোপ, আশা, ঠিক আছে, কোনো কাঁপতে থাকা হাওয়া, কোনো কাঁপতে থাকা আশাও কিন্তু কোনো ইফেক্ট ফেলতে পারবে না, এই সমস্ত কিছুর ভয়, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে গাছ। ঠিক সেই রকম তরুদত্ত বলেছেন, সেই ইউট্রিসের মতো আমার ক্যাজুয়ালিনা ট্রি, সেম একই রকম তোমাকে কিন্তু মনে রাখা হবে, এবং ঠিক সেই রকম কোনো মৃত্যু, কোনো ভয়, কোনো আশা তোমাকে কিন্তু কোনো ইফেক্ট ফেলতে পারবে না, যার ফলে তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে, তোমাকে কিন্তু মারতে পারবে না, ইউ আর ইমর্টাল, ঠিক আছে, এইটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। এবং এখানে আমরা অ্যালিউশনটা পেলাম, ফিগার, ভেরি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ, ক্লিয়ার, মাথায় রাখবে। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কিছু বাদ দিয়েছি আমরা, কোনো কিছু বাদ দিইনি, ওকে। নেক্সট লাইন কি বলছে দেখে নাও, বলছে অ্যান্ড দো, যদিও, উইক দ্য ওয়ার্ডস। এবার কবি কি বলছে দেখো, বলছে কবি তরুদাত, দেখো এই ইউট্রিসের নিচে বসে তরুদাত কিন্তু কবিতা লিখছেন, ছবিটার সঙ্গে রিলেট করবে, বলছে যদিও দুর্বল বা অতটা পাওয়ারফুল নয় আমার এই ভার্স, আমার এই কবিতাটা, দ্যাট উড দাই বিউটি ফেইন, বলছে তবুও দ্যাট মানে আমার এই কবিতাটা কি করবে, উড দাই বিউটি ফেইন, আমার তোমার এই সৌন্দর্যকে, বিউটিকে
ও ফেইন, বলছে সত্যি সত্যি, ফেইন মানে আনন্দে, সানন্দে, আনন্দের সঙ্গে রিহার্স মানে কি, আমরা রিহার্সাল করি না, মানে পুনরাবৃত্তি করি সেই তোমার এই যে মহত্ব, সেই মহত্বটাকে, তোমার এই সৌন্দর্যটাকে, তুমি কতটা ইম্পর্ট্যান্ট, তোমার এই পাওয়ারটাকে, তোমার এই আমি বলবো যে স্পিরিচুয়াল পাওয়ার, ম্যাজিক্যাল পাওয়ার, এটাকে কিন্তু আমি কি করব, আমি তুলে ধরবো সমস্ত দেশবাসীর কাছে, সমস্ত পৃথিবীর মানুষের কাছে, তোমাকে আমি ইমমর্টালাইজ করার মধ্যে দিয়ে। ক্লিয়ার? মাই লাভ ডিফেন্ড, আমার ভালোবাসা ডিফেন্ড করবে, প্রতিরক্ষা করবে, দি মানে ইউ, তোমাকে, ফ্রম অবলিভিয়ান্স কার্ডস। এখানেও একটা অ্যালিউশন আছে। অবলিভিয়ান মানে কি, অবলিভিয়ান মানে হচ্ছে বিস্মৃতি বা বিস্মরণের কার্ডস মানে অভিশাপ। বিস্মরণের অভিশাপ মানে এখানে বলতে চেয়েছে যে ডেথ, DEATH, মানে মানুষ মরে গেলে মানুষকে সব ভুলে যায়, তাই বলছে এই যে বিস্মরণের যে অভিশাপ, এই অভিশাপও কিন্তু তোমাকে ছুতে পারবে না, তার থেকেও আমি তোমাকে ডিফেন্ড করব আমার এই কবিতার মধ্যে দিয়ে, আমার ভালোবাসার মধ্যে দিয়ে। আর একবার পড়ি, অ্যান্ড দো উইক দ্য ওয়ার্ডস, যদিও আমার এই কবিতাটা খুব দুর্বল, তা সত্ত্বেও এই কবিতাটাই, দ্যাট উড ডাই বিউটি ফেইন মানে হচ্ছে সানন্দে, ও ফেইন সত্যি সত্যি সানন্দের সঙ্গে রিহিয়ার্স, পুনরাবৃত্তি করবে, তুলে ধরবে সমস্ত দেশবাসীর কাছে, সমস্ত পৃথিবীর কাছে, ঠিক আছে। এবং সেটা কিন্তু আমরা বলছে যে ইমমোর্টাল করবে, ঠিক আছে, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, একদম টাইমলেস। তোমার এই সৌন্দর্যটাকে আমি একদম টাইমলেস করব, একদম সময়হীন করব, কখনোই তুমি মারা যাবে না। আই উইল মেক ইউ ইমমর্টাল, আই উইল ইমমর্টালাইজ ইউ। এবং মাই লাভ, আমার ভালোবাসা, তোমাকে ডিফেন্ড করবে, প্রতিরক্ষা করবে, ফ্রম অবলিভিয়ান্স কার্ডস, মানে মুছে যাওয়ার থেকে, বিস্তৃত হওয়ার থেকে তোমাকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। এবার এখানে কোন কোন ফিগার অফ স্পিচ কবি ইউজ করেছেন ভালো করে বুঝে নাও। এই যে ফেইন, দেখো এটাকে আমরা বলি রিপিটিশন, ঠিক আছে। রিপিটিশন মানে কি, দুটো তিনটে একই ওয়ার্ড, রিপিটিশন, রিপিট, REPETION, রিপিটিশন মানে পুনরাবৃত্তি। যখন দুটো তিনটে ওয়ার্ড পরপর বারবার রিপিট হয়, সেটাকে আমরা রিপিটিশন বলবো। আর একটা জিনিস, এখানে আমরা কিন্তু অ্যালিউশনও পাচ্ছি। অ্যালিউশন কোথায় পাচ্ছি? অ্যালিউশন এখানে পাচ্ছি, অবলিভিয়ান্স কার্ডস। এটা কিন্তু আমাদেরকে একটা গ্রিক মাইথোলজি, গ্রিক মাইথোলজি, যেখানে কিন্তু আমরা একটা লিদ রিভার বলে একটা রিভার আছে, রিভার লিদ, RIVER, রিভার লিদ, ভালো করে মনে রাখো। এই রিভার লিদ, এটাকে হাইলাইট করা হয় যে ফরগেটফুলনেস হিসাবে। এটা একটা সিম্বল ফর ফরগেটফুলনেস। ক্লিয়ার? মানে গ্রিক মাইথোলজিতে বলা হয় যে মানুষ যখন মারা যায়, সেই মারা যাওয়ার পরে তার যে পাস্ট লাইফ, যে লাইফে সে কাটিয়ে এসছে, সেটা যাতে তার মনে না থাকে, তার মাথা থেকে পুরোপুরি যাতে মুছে যায়, সেই রিভার লিদের জল পান করে তাকে কিন্তু আফটার লাইফে আসতে হয়। এবং সেই রিভার লিদের জল পান করা মানে সে কিন্তু তার অতীতের জীবন সব ভুলে গেল, ঠিক আছে। ফরগেট এভরিথিং ইন দ্য পাস্ট বা হিজ পাস্ট লাইফ, বুঝতে পেরেছো? তো সেই কারণে এই যে অবলিভিয়ান, এবং এই রিভার লিদকেও কিন্তু আমরা ফরগেটফুলনেস বা অবলিভিয়ানও বলে থাকি। অবলিভিয়ান অন্য নাম হিসাবে, অবলিভিয়ন। তাহলে বুঝতে পারছো এই অবলিভিয়ানটা কাকে অ্যালিউট করছে? এই রিভার লিদকে। এবং রিভার লিদ হচ্ছে কি, গ্রিক মাইথোলজি। তাহলে এখানে কিন্তু আমরা একটা অ্যালিউশন পেয়েছি, ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যালিউশন। সেটা হচ্ছে গ্রিক মাইথোলজির যে রিভার লিদ, সেই রিভার লিদকে কিন্তু অ্যালিউট করছে, রিপ্রেজেন্ট করছে, তুলে ধরছে। ক্লিয়ার? তো সুন্দর করে পেলাম। এবার আমাদের কিন্তু পুরো কবিতাটা আমাদের কমপ্লিট এখানে হয়ে গেল। ক্লিয়ার? কত সুন্দর অপূর্ব একটা কবিতা। এইবার টুকটুক করে সুন্দর করে আমরা যে ফিগার অফ স্পিচগুলো পেয়েছি, সেই ফিগার অফ স্পিচগুলো আমরা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলবো। চলো সুন্দর করে আমরা দেখে নিই কি বলছে, দেখে নাও। বলছে এই যে কবিতা, এই কবিতার মধ্যে দিয়ে মানে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, এই কবিতার মধ্যে আমরা কি কি ফিগার অফ স্পিচ পাচ্ছি সুন্দর করে দেখবো। আচ্ছা, আগে আমরা রাইম স্কিমটা দেখে নিই, তারপরে ফিগার অফ স্পিচ পর দেখবো। বলছে রাইম স্কিম মানে কি, ছন্দ। ভালো করে দেখো, এই কবিতাটায় কিন্তু 5টা স্ট্যান্জা আছে, প্রত্যেকটা স্ট্যান্জায় 11টা করে লাইন আছে, 11টা লাইন। ক্লিয়ার? এবং সেই 11টা লাইনের মধ্যে তাহলে 5 11 55টা লাইনের কিন্তু কবিতা। এবং প্রত্যেকটা 11টা লাইনের স্ট্যান্জার মধ্যে আমরা একটা বিশিষ্ট ছন্দ দেখতে পাই। দেখো শেষের ওয়ার্ডগুলো যদি আমরা দেখি, যে এই রাউন্ড, এই রাউন্ডের সঙ্গে বাউন্ডের একটা মিল আছে। তাহলে রাউন্ড এবং বাউন্ডকে যদি আমরা এ ধরি, এবং দেখো তাহলে প্রথম এবং 4 নাম্বার লাইন মিল আছে, এই দুটোকে আমরা এ ধরছি। আর দ্বিতীয় এবং তৃতীয় লাইনে দেখো স্টার্টস মিল আছে, তাহলে দুটোকে আমরা বি ধরছি। তাহলে
কি পেলাম ভালো করে দেখো, রাইম স্কিম এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ, ক্লিয়ার? পরে চলে আসো, পরে মানে একটা স্ট্যান্ডা হিসাবে আমাদের কিন্তু রাইম স্কিমটা গণনা করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে এ বি পেয়ে গেছি, এ বি আর ধরবো না, এবার পরে সি থেকে ধরবো। দেখো পরের লাইনে এই যে গ্যালান্টলি, এটাকে আমরা সি ধরছি। পরের 4 নম্বর লাইনে বি, গ্যালান্টলি বি, এই দুটোকে আমরা সি ধরছি। তাহলে এটা সি, এটা সি। আর পরের দুটোকে হাং আর অ্যামাং, হাং অ্যামাং, হাং অ্যামাং, এটাকে ডি ডি ধরছি, ক্লিয়ার? তাহলে আমরা পাচ্ছি কি পরের 4 লাইনে সি ডি ডি সি, সি ডি ডি সি। প্রথমে পেলাম এ বি বি এ, সি ডি ডি সি। আবার দেখো চেঞ্জ হচ্ছে লাইন, ওকে? পরের 3টে লাইনের আমরা কিন্তু ছন্দ সেম দেখতে পারবো। দেখো পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি কি যে ওভারফ্লোস, ক্লোজ, রিপোজ। দেখো এই 3টে সেম। তাহলে ফ্লোস, ক্লোজ, রিপোজ, পোজ। তাহলে ফ্লোস, ক্লোজ, পোজ, এই 3টেকে আমরা আর ডি ধরবো না, আমাদের এ বি সি ডি পেয়ে গেছি, ই ই ই ধরবো। 3টে সেম ছন্দ। তাহলে এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে জেনে গেলে কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই, ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, নেক্সট কবিতার আমাদের টোনটা কি? কবিতার টোন যদি আমরা দেখি, কবিতার টোনটা হচ্ছে মানে কি, কবিতার কি স্বর, দুঃখের স্বর, আনন্দের স্বর, কি স্বর আমরা খুঁজে পেয়েছি। তোমাদেরকে অনেকবার বলে দিচ্ছি, তবু একবার পড়ে দিই। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ আ মিক্সচার অফ নস্টালজিয়া, যেটা কিন্তু তোমাদের আমি অনেকবার বললাম যে নস্টালজিয়ার কিন্তু একটা ছাপ আমরা এখানে পাচ্ছি। গৃহ কাতুরতা, পুরনোকে আবার রিলিফ করার। রেভারেন্স মানে কি? রেভারেন্স মানে হচ্ছে যে একটা সম্মান, রিভিয়ার, একটা ভালোবাসা, তার একটা কিন্তু টোন আমরা পাচ্ছি। গাছের প্রতি ভালোবাসা, তার যে সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা, মানে তার যে সিবলিং ভাই বোনের প্রতি কবির ভালোবাসা, তার একটা কিন্তু টোন পাচ্ছি। মেলানকলি, দুঃখের একটা টোন পাচ্ছি। হোপ, আশার একটা টোন পাচ্ছি। হোপ কিসের আশা? যে তার এই স্মৃতি যতদিন সে বেঁচে থাকবে কোনো দিন সে মরতে দেবে না, একদম ইনট্যাক্ট হয়ে থাকবে, লাইভলি হয়ে থাকবে, প্রাণবন্ত হয়ে থাকবে, ক্লিয়ার? এবং গাছটাও কিন্তু ইমমর্টাল হয়ে যাবে। এবার কি বলছে দেখো, এবং এনহ্যান্স মানে তুলে ধরছে, আচ্ছা এনহ্যান্স এটাকে আমরা, হ্যাঁ, এবং এটা এনহ্যান্স করছে, বাড়াচ্ছে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য পোয়েম। কবিতার এই বিষয়গুলো কিন্তু যে ইমোশনাল, যে আবেগপূর্ণ একটা ছাপ, সেটাকেও কিন্তু তুলে ধরছে বা বৃদ্ধি করছে কবিতাটা। তাহলে কী কী টোন পাচ্ছি? আশা পাচ্ছি, হোপ, মেলানকলি, রেভারেন্স, সম্মান, ভালোবাসা, লাভ বলতে পারি, নস্টালজিয়া বলতে পারি। রেভারেন্স মানেই হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা, ক্লিয়ার? তো এই টোনগুলো কবিতার মধ্যে আমরা পাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নস্টালজিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুঃখও হতে পারে, প্রত্যেকটা টোনই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশি ছাপ আমরা পাচ্ছি নস্টালজিয়া, কারণ অতীতকে তুলে ধরেছে কবি। ওকে, এবার কোন কোন ফিগার অফ স্পিচ তোমাদেরকে বলেছি, দেখো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা সিমিলি পাচ্ছি। সিমিলি মানে কি? যে তুলনার মধ্যে, দেখো আমরা পড়ি একবার, বিষয়টা বুঝতে পারবে। এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স, একটা ফিগার অফ স্পিচ যেটা তুলে ধরে দুটো ডিফারেন্ট থিংসকে তুলনা করে, ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। লাইক অর অ্যাজ দিয়ে দুটো জিনিসকে তুলনা করে টু হাইলাইট শেয়ার্ড কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক, যেটা বললাম, ঠিক আছে? তো একটা ক্যারেক্টারিস্টিক, একটা কোয়ালিটিকে তুলে ধরার জন্যে লাইক অ্যাজ দিয়ে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা করে। যেমন অনেক তোমাদেরকে সিমিলি আমি বলে দিয়েছি। যেমন এখানে যদি আমরা দেখি এই লাইন অনুযায়ী আমরা কি দেখতে পাবো, দেখো এখানে বলছে দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এম্বাস। তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে স্নোর সঙ্গে, জমাট বাঁধা স্নোর সঙ্গে আমাদের তুলনা করেছে যে ওয়াটার লিলির, এটা একটা কিন্তু সিমিলি। আর একটা বলছে কি এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। তাহলে এই স্ট্যাচু, তাহলে এই স্ট্যাচুর সঙ্গে কিন্তু বাবুনের তুলনা করেছে, এবং এই সেম লাইনের মধ্যে আমরা কিন্তু পার্সোনিফিকেশনও পাই। মানে ঠিক মানুষ যেমন বসে সূর্যোদয় দেখে, ঠিক সেরকম একটা বাবুনও কিন্তু সূর্যোদয় দেখছে। তাহলে এখানে আমরা সিমিলিও পাচ্ছি, পার্সোনিফিকেশনও পাচ্ছি, ক্লিয়ার? নেক্সট ফিগার অফ স্পিচে যদি আমরা যাই, বলছে মেটাফার। মেটাফার মানে কি? এটাও কিন্তু একটা কম্প্যারিজন, যেখানে লাইক অ্যাজ থাকবে না। এ মেটাফার ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ডাইরেক্টলি কম্পেয়ার্স টু আনরিলেটেড থিংস, দুটো সম্পর্কহীন জিনিসের মধ্যে তুলনা আনবে, বাই সেইং, এটা বলে ওয়ান থিং ইজ অ্যানাদার, যে একটা জিনিস যেন আর একটা জিনিসের মতো, এটা বলবে, মানে তুলনা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে, উইদাউট সেইং, ইউজিং লাইক অর অ্যাজ, লাইক আর অ্যাজ ব্যবহার ছাড়াই। ইট সাজেস্ট দে আর অ্যালাইক ইন আ সিম্বলিক অর ইম্যাজিনেটিভ ওয়ে, এবং সেটা বলতে চাইবে যে কাল্পনিকভাবে বা সিম্বল এর দিক থেকে তারা একই রকম, এটা বোঝাতে চাইবে। মানে তুলনা লাইক অ্যাজ থাকবে না, সেম সিমিলির মতো। দেখো এখানে যদি আমরা দেখতে চাই এক্সাম্পল হিসেবে কি দেখতে পাবো, এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে পাবো যে এই যে ল্যামেন্ট, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। তাহলে ট্রিজ যে ল্যামেন্ট, সেই ল্যামেন্টের সঙ্গে কার তুলনা করেছিল? মানে ওই যে শব্দটা কবি শুনতে পেয়েছিল, ঠিক আছে, ডার্জ লাইক মারমার,
তো কবি যে ডার্জ লাইক মারমার শুনতে পেয়েছিল, DIRGE, ডার্জ লাইক মারমার, ঠিক আছে, MUR, ঠিক আছে, ডার্জ লাইক মারমার মানে লাইক অবশ্যই আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে, যে গানটা কবি শুনতে চেয়েছে সেই গানটা কিন্তু গাছের ল্যামেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি ইন এ সেন্স মেটাফোর আমরা বলতে পারি, তো একদমই তাই। এর থেকে বেশি ভালো আমরা কিন্তু পরের এক্সাম্পলে পেয়ে যাব। কি আচ্ছা, মেটাফোর কী করে সেটা, অনেক মেটাফোর তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়েছি এখানে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, মানে এই গানটা অ্যাকচুয়ালি দেখো এখানে লাইক আছে মানে কিন্তু সিমিলি, কিন্তু আমি এটাকে ডাইরেক্টলি বলতে চাইছি না, মানে এই যে ইট মানে ওই গানটাকে, মানে ওই যে সংটাকে, সেই সংটাকে কিন্তু গাছের ল্যামেন্টের সঙ্গে তুলনা করছে। আবার ল্যামেন্ট এখানে কিন্তু আমরা পার্সোনিফিকেশনও পাচ্ছি, কারণ ল্যামেন্ট করা মানুষের কাজ, ঠিক আছে। মেটাফোর বিষয়টা দ্য সাউন্ড অফ, আচ্ছা এখানে কিসের তুলনা করেছে দেখো, বলছে দ্য সাউন্ড, আচ্ছা যদি আমরা দেখি বলছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, মানে বাতাসের গান একদম শুনতে চেয়েছে, যেটা আমি বলতে চাইলাম। এখানে কিন্তু ওই ডার্জ লাইক সরাসরি মারমারকে বলছে না, এখানে বাতাসের গান আর ট্রিজ যে রাসলিং শব্দ ইজ কল্ড আ ল্যামেন্ট, মানে সেই দিক থেকে আমরা মেটাফোর এখানে বলছি, ক্লিয়ার। তো অনেক রকমভাবে অনেক অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারবো, মেটাফোর হয়ে গেল। আচ্ছা নেক্সট পার্সোনিফিকেশন, তোমাদেরকে আমি প্রচুর পার্সোনিফিকেশন কিন্তু এখানে আমি উদাহরণ দিয়েছি কবিতার মধ্যে। কি জিনিস একবার দেখে নিই, বলছে পার্সোনিফিকেশন ইজ আ লিটারারি ডিভাইস ওয়্যার হিউম্যান কোয়ালিটিস, মানুষের কোয়ালিটিগুলো, গুণগুলো আর গিভেন দেওয়া হয় টু অ্যানিমালস, বললাম পশুদেরকে, অবজেক্টসকে, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ঠিক আছে, ইনঅ্যানিমেট অবজেক্টও বলতে পারি আমরা, প্রাণহীন অবজেক্ট। রাইটার্স ব্যবহার করেন টু ক্রিয়েট ভিভিড ইমেজারি, একদম ছবিটাকে পরিষ্কার করার জন্য, আর ইমোশনাল কানেকশন মানে আবেগের যে বন্ধন, সেই বন্ধনটাকে আরও বেশি ক্রিস্টাল করার জন্য, পরিষ্কার করার জন্য, ভিভিড করার জন্য। ফার্স্ট এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পলে দেখতে পাবো, দেখো এই যে একটা ক্রিপার কী করছে, এই যে এমব্রেস করে তুলেছে, এই যে একটা ক্রিপার কী করছে, লতা পাতা যেন জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরা কাজটা কার কাজ, জড়িয়ে ধরা কাজটা মানুষের কাজ, তাহলে মানুষের একটা কিন্তু একটা ট্রেইট, একটা কোয়ালিটি কাকে দিচ্ছে, ক্রিপারকে দিচ্ছে, তাহলে এটা পার্সোনিফাই করছে ক্রিপারকে, পার্সোনিফিকেশন। নেক্সট এক্সাম্পলে যদি আমরা চলে যাই, বলছে ট্রিস ল্যামেন্ট, এই যে আবার সেই ট্রিস ল্যামেন্ট বললাম, ট্রিস ল্যামেন্ট দুঃখ করা কিন্তু মানুষের কাজ, তাহলে এটা আমরা অনেকবার পেয়েছি, তাহলে গেল। এবার বলছে এনজামমেন্ট, তোমাদের এক্সাম্পল কিন্তু আমি দিয়েছি। এনজামমেন্ট মানে কি একবার পড়ে নিই। এনজামমেন্ট ইজ আ পোয়েটিক ডিভাইস ওয়্যার আ সেন্টেন্স অর ফ্রেজ, একটা সেন্টেন্স অর ফ্রেজ কন্টিনিউ হয় বিয়ন্ড দ্য এন্ড অফ আ লাইন, বললাম ওই যে বলেছিলাম লাইনের শেষে পরের লাইনেও চলে যায়, লাইনের কন্টিনিউশনটা অফ পোয়েট্রি উইদাউট আ পজ, একটা পজ অর পাংচুয়েশন ছাড়াই, ঠিক আছে। এক্সাম্পল দেখো এখানে দেখতে পাবে, ভালো করে খেয়াল করো, লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঠিক আছে। দেখো এই যে ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এখানে কি কোনো লাস্টে লাইনের শেষে কোনো পাংচুয়েশন নেই। দ্য রাগ ট্র্যাঙ্ক, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগ ট্র্যাঙ্ক, পাক খেতে খেতে পরিবেষ্টন করতে করতে গোলাকারভাবে সেই রাগ ট্রিটাকে, তাহলে প্রথম লাইনের কিন্তু কন্টিনিউয়েশন সেকেন্ড লাইন পর্যন্ত চলে গেছে, এটাকে এনজামমেন্ট বলবো। পরের এক্সাম্পলে যদি যাই, বলছে কি এ ক্রিপার ক্লাইমস ইন হুজ এমব্রেসেস বাউন্ড, বলছে ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার আলিঙ্গনে বাধা পড়ে যায় বা বাধা পড়ে, দেখো এখানে কিন্তু কোনো কমা নেই, কোনো পাংচুয়েশন নেই, নো আদার ট্রিজ কুড লিভ, যার এমব্রেসে বাধা পড়ে কোনো গাছ কিন্তু আর বাঁচতে পারে না, ক্লিয়ার, ভালো করে বুঝে নাও। তাহলে এই যে বাউন্ডের পরে কিন্তু লাইনটা আমাদের শেষ হচ্ছে না, কোনো পাংচুয়েশন নেই, পরে লাইনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি যে এনজামমেন্ট, ক্লিয়ার। সুন্দর করে নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট বলছে হচ্ছে অ্যালিউশন আমাদের কাকে বলছে আমরা সুন্দর করে দেখে নেব। বলছে অ্যান অ্যালিউশন ইজ আ লিটারারি ডিভাইস, অ্যালিউশন হলো একটা লিটারারি ডিভাইস ওয়্যার, যেখানে রাইটার একজন লেখক রেফার্স টু এ ওয়েল নোন পারসন, একটা কবিতার মধ্যে দিয়ে, কবিতার লাইনের মধ্যে দিয়ে, তার রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে এটা কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো ইভেন্ট বা কোনো ওয়ার্ককে মেনশন করতে চায়, আলাদা একটা ওয়ার্ককে, আলাদা একটা ব্যক্তিকে, আলাদা একটা জায়গাকে, আলাদা একটা ইভেন্টকে মেনশন করতে চায়। অফেন ফ্রম হিস্ট্রি, হতে পারে কোনো ইতিহাস থেকে, কোনো মাইথোলজি, যেটা অবলিভিয়ান্স কার্ডস বলেছিলাম তোমাদেরকে, ওটা কিন্তু মাইথোলজি থেকে যেটা পেয়েছি আমরা, তাহলে মানে মাইথোলজি থেকে, পৌরাণিক কাহিনী থেকে, রিলিজিয়ান ধর্ম থেকে বা লিটারেচার সাহিত্য থেকে, উইদাউট এক্সপ্লেনিং ইট ডাইরেক্টলি, সরাসরি এটাকে এক্সপ্লেন করার ছাড়াই, ঠিক আছে, এটাকে আমরা ইঙ্গিত বলি। ওকে, তো সরাসরি অবভিয়াসলি এক্সপ্লেন করবে না, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এবার কোথায় কোথায় পেয়েছি আমরা দেখে নেবো। দেখো যে বলেছিলাম তোমাদেরকে মেনশন করেই দিয়েছি, অবলিভিয়ান স্কার্স, গ্রিক মাইথোলজি, যেখানে কিন্তু রিভার লিদ এর ওয়াটার খেয়ে মৃত ব্যক্তিরা মৃত্যুর পরে যাতে তাদের অতীত জীবনকে ভুলে গিয়ে অন্য দেশে আফটার লাইফে আসে, সেই কারণে কিন্তু একটা রীতি আছে। তো অবলিভিয়ান অ্যাকচুয়ালি রিভার লিদকে বলা হয়েছে।
এটা অ্যালিউশন আমরা পেলাম। আর নেক্সট বলছে যে বোরোডেল, লাইক দোজ ইন বোরোডেল। তাহলে এই বোরোডেলে যে ইউট্রিসগুলো রয়েছে সেইগুলোকে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডেথলেস করেছে, ঠিক সেরকম যেন এই যে গাছগুলো আমাদের যে ক্যাজুয়ারিনা ট্রি তরুদাত তার সঙ্গে তুলনা করেছেন, তার দিকে ইঙ্গিত দিয়েছেন। এটাও কিন্তু একটা অ্যালিউশন। ওকে, নেক্সট ফিগার অফ স্পিচে চলে যাবো আমরা। নেক্সট হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন জিনিসটা কি যে বলেছিলাম, কনসোন্যান্ট সাউন্ড পরপর কয়েকটা ওয়ার্ডের মধ্যে যদি আমরা পাই অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস, তাহলে কিন্তু আমরা বলবো অ্যালিটারেশন। কি বলছে দেখো, অ্যালিটারেশন ইজ আ লিটারারি ডিভাইস, লিটারারি একটা ডিভাইস, ফিগার অফ স্পিচ ওয়্যার যেখানে দ্য সেম কনসোন্যান্ট সাউন্ড হতে হবে, কিন্তু ভাওয়েল সাউন্ড নয়, তাহলে ওটা অন্য ফিগার অফ স্পিচ হয়ে যাবে। তাহলে দ্য সেম কনসোন্যান্ট সাউন্ড ইজ রিপিট হয়, পুনরাবৃত্তি হয় অ্যাট দ্য বিগিনিং অফ ক্লোজলি কানেক্টেড ওয়ার্ডস। তাহলে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের মধ্যে প্রথমের দিকে, শব্দের প্রথমে কিন্তু সেম কনসোন্যান্ট সাউন্ড রিপিট হয়, এটাকে আমরা অ্যালিটারেশন বলি। কি বলছে দেখো, হ্যাঁ কোথায় আমরা পাবো, বলছে এই যে বলছে দেখো, এই সুইট, এই সুইটের মধ্যে এস, সঙের মধ্যে এস, সিমসের মধ্যে এস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এস সাউন্ড আমরা পাচ্ছি, এস, এখানে সংসের মধ্যে আমরা এস, সিমসের মধ্যে এস। তাহলে এই ক্লোজলি রিলেটেড ওয়ার্ডের প্রথমের দিকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড যদি কোনো আমরা সেম কনসোন্যান্ট সাউন্ড পাই, তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো অ্যালিটারেশন। পেয়ে গেলাম। নেক্সট, ওকে, এবার বলছে রিপিটেশন। ওটা কিন্তু কনসোন্যান্ট সাউন্ডের রিপিটেশন, এটা কিন্তু ওয়ার্ড বা ফ্রেজের একদম এক্স্যাক্ট ওয়ার্ড বা ফ্রেজ রিপিট হলে সেটাকে রিপিটেশন বলা হয়। ক্লিয়ার? কী বলছে দেখো, রিপিটেশন ইজ এ লিটারারি ডিভাইস ওয়্যার ওয়ার্ডস অর ফ্রেজ, পুরো ডাইরেক্ট ওয়ার্ড বা ফ্রেজ আর রিপিটেড টু ক্রিয়েট এমফ্যাসিস, মানে জোরালো। কবি যেটা মেসেজ দিচ্ছে সেই মেসেজটাকে আরও বেশি জোরালো, এমফাসাইজ করার জন্যে, ইন্টেন্স করার জন্যে, আরও বেশি করে হাইলাইট করার জন্যে, বা রিদিম ছন্দটাকে, ছন্দের কারণে বা ইমোশনাল ইফেক্ট আর যে আবেগের যে প্রভাব সেটাকে জোরালো করার জন্য কিন্তু ইউজ করে থাকেন। যেমন আমরা রিপিটেশন কোথায় পাবো দেখো, যে ফেইন ও ফেইন, এই যে ফেইন দুটো শব্দ দুবার রিপিট হয়েছে, ফেইন, এটাকে আমরা কিন্তু বলবো যে রিপিটেশন। ক্লিয়ার? ফেইনের মানে তোমাদেরকে বলেছি আনন্দের সঙ্গে সানন্দে। ওকে, নেক্সট আমাদের কি বলছে, অডিটরি। এটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি অলরেডি। তাহলে অডিটরি ইম্প্যাক্ট আমরা কোথায় পাই, যেখানে কোনো একটা ইমেজের মধ্যে দিয়ে কোনো একটা শব্দ যেন আমাদের চোখের সামনে ফুটে ওঠে, প্রকৃতির কোনো শব্দ, যেটা কবি কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করতে চায়। অডিটরি ইমেজারি ইজ আ টাইপ অফ ইমেজারি মানে ছবি, দ্যাট অ্যাপিলস টু দ্য সেন্স অফ হিয়ারিং, যেটা আমাদের যে শ্রবণ, সেই শ্রবণকে কিন্তু অ্যাপিল করে, আবেদন করে, মানে আমরা শুনতে পাই, আমাদের কানের সামনে, আমাদের কল্পনার সামনে কিন্তু একটা ছবি ফুটে ওঠে, মানে শব্দের ছবি। ইট ইউজেস ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে বর্ণনামূলক ভাষা ব্যবহার করে, টু হেল্প, সাহায্য করার জন্য, দ্য রিডার, পাঠকদেরকে হিয়ার, শুনতে, সাউন্ডস ইন দেয়ার ইমাজিনেশন, কল্পনায়। যেমন কী কী দেখো আমরা পেয়েছি, যে কোকিলাস হেইল, কোকিলা হেইল মানে অভিনন্দন জানাচ্ছে, তার মানে কি এখানে কোকিলের গানের শব্দ শুনতে পাচ্ছি। ডার্জ লাইক মারমার, বিড় শব্দ, মানে আমরা বুঝতে পারছি মারমার শুনলেই আমাদের কানে একটা শব্দ চলে আসে। সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল ব্রিজ, শব্দ যেন একটা অমসৃণ নুড়ি পাথরের ওপরে আছাড় খাচ্ছে বা ভেঙে পড়ছে, তার একটা শব্দ আমাদের কানে আসে, বুঝতে পারছো? এই সমস্তগুলো দিয়ে কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে ফেলছেন, এবং সেটাকে আমরা বলবো যে অডিটরি ইফেক্ট বা অডিটরি ইমেজারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যদি আমরা চলে যাই, সিম্বল, যেটা আমি কবিতার মধ্যে তোমাদের বলেছি প্রথমেই, যে কবিতাটা নিজেই কিন্তু একটা সিম্বল, ঠিক আছে? আর এর থেকে বড় সিম্বল কবিতায় হতে পারে না। যে সিম্বলিজম ইজ এ লিটারারি ডিভাইস ওয়্যার অ্যান অবজেক্ট, যেখানে একটা অবজেক্ট বা পার্সন, কোনো ব্যক্তি বা প্লেস, কোনো জায়গা আর ইভেন্ট, কোথাও একটা ইভেন্ট রিপ্রেজেন্ট করে, তুলে ধরে ডিপার মিনিং, আরও বেশি গভীরতম একটা অর্থ, বিয়ন্ড ইটস লিটারাল মিনিং, মানে আক্ষরিক যে অর্থ, ওপরের যে অর্থ, তার দূরের একটা অর্থ কিন্তু তুলে ধরে, ঠিক আছে? এটাকে সিম্বলাইজ করা বলে, ঠিক আছে? যেখানে আমরা পাচ্ছি কি, দেখো কি পাচ্ছি, ভালো করে খেয়াল করো, ক্যাজুয়ারিনা ট্রি ইজ আ সিম্বল ইটসেলফ, বা ক্যাজুয়ারিনা ট্রি ইটসেলফ ইজ আ সিম্বল, ঠিক আছে? ইট সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করে, তোমাদেরকে অনেকবার বলেছে, আর একবার বলে দিই, চাইল্ডহুড, শৈশব, চাইল্ডহুড মেমোরিজকে সিম্বলাইজ করে কবির, কারণ কি, কবি গাছটার মধ্যে দিয়ে চাইল্ডহুডের যে স্মৃতি সেটাকে তুলে ধরেছেন। লাভ ফর হার সিবলিংস, তার যে ভাই বোনদের প্রতি ভালোবাসা, সেটা সিম্বলাইজ করেছে। ইমোশনাল কানেকশান টু দ্য পাস্ট, অতীতের সঙ্গে যে ইমোশনাল কানেকশান সেটা কিন্তু সিম্বলাইজ করেছে। ইমমর্টালিটি, অমরণশীলতাকে কিন্তু তুলে ধরেছেন থ্রু মেমোরির মধ্যে দিয়ে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে থ্রু মেমোরি অ্যান্ড পোয়েট্রি, কবিতার মধ্যে দিয়ে। তো এই সমস্ত কিন্তু সিম্বলগুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে ইমমর্টালিটি বলতে পারো, ইমমর্টালিটি, এখানে সিম্বল পুরোটা দিলে তোমরা ভাববে যে পুরোটাই হচ্ছে সিম্বল। ওকে, ইমমর্টালিটির একটা সিম্বল। ওকে,
তাহলে এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। আচ্ছা, আর একটা আমাদের ইমেজ, এই লাস্ট ইমেজারি কী জিনিসটা তোমাদেরকে বলে দিই। ইমেজ মানে তোমরা জানো, বলে দিয়েছি অলরেডি। তাহলে ইমেজারি ইজ আ লিটারারি ডিভাইস দ্যাট ইউজেস ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, মানে বর্ণনামূলক ভাষা ব্যবহার করবে টু ক্রিয়েট ভিভিড পিকচার, একদম পরিষ্কার ছবি ক্রিয়েট করার জন্য, তুলে ধরার জন্য ইন দ্য রিডার্স মাইন্ড, পাঠকদের মনে, বাই অ্যাপিলিং টু দ্য 5 সেন্সেস, মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সাইট, সাউন্ড, স্মেল, টেস্ট অ্যান্ড টাচ। ঠিক আছে, মানে এমন একটা ছবি, এমন একটা শব্দ বা ফ্রেজ দিয়ে তোমাদের সামনে একটা ছবি তুলে ধরবে, যেটা তোমাদের কল্পনার চোখে বা আমাদের পাঠকদের কল্পনার চোখে কবিরা কী করে, একদম স্পষ্ট করে তোলে। এই ফ্রেজগুলোকে, এই বর্ণনাগুলোকে, এই ল্যাঙ্গুয়েজগুলোকে ইমেজারি বলা হয়। ক্লিয়ার? যেমনটা দেখো এখানে আমরা পড়লে বুঝতে পারবো যে ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলো ঝুলে আছে ইন ক্রিমসন ক্লাস্টার্স, যেন একদম রক্তিম, একদম ঝাঁক ধরে রক্তিম রঙে যেন ঝুলে আছে প্রত্যেকটা শাখা পোশাকার মধ্যে। তাহলে এটা একটা ছবি আমাদের সামনে তুলে ধরছে। ঠিক আছে, এটাকে আমরা এটাকে কোনটার মধ্যে তুলবো? দেখো, অডিটরি নাকি সাইট নাকি স্মেল নাকি টেস্ট? এটাকে আমরা অবভিয়াসলি কিন্তু সাইটের মধ্যে নেব। সাইট, এটা কিন্তু সাইট, দৃশ্য। ঠিক আছে, সাউন্ড বললে সাউন্ড, গন্ধ বললে স্মেল, স্বাদ বললে টেস্ট, টাচ বললে স্পর্শ। তো এটা আমরা সাইট হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তাহলে এই গেল আমাদের পুরো কবিতাটা এবং ফিগার অফ স্পিচ কিন্তু আমরা আলোচনা করলাম। তো বারবার বলছি, তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, বা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা আমাকে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা অনলাইনে ক্লাস করতে চাও। ঠিক আছে, ক্লাস 11, 12 ক্লিয়ার? তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।